হ্যালো ক্লাস 10 এর সকল ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম সায়েন্স গুরু অনলাইন টিচিং প্ল্যাটফর্মে। আমি তোমাদের আকাশ স্যার নিয়ে চলে এসেছি এবিটিএ টেস্ট পেপারের ম্যাথামেটিক্সের আরো একটা ইম্পর্টেন্ট পেজ 381। তো বিগত দুদিনে আমাদের চ্যানেলে কোনো ভিডিও আসেনি, তোমরা হয়তো সেটা লক্ষ্য করেছো। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে আমরা প্রত্যেকটি স্যার ম্যাম আমাদের অফলাইন ইনস্টিটিউট নিয়ে মারাত্মকভাবে বিজি ছিলাম, তার জন্য সত্যিই সরি আমরা ভিডিওটা দুদিন দিতে পারিনি। কিন্তু এবার থেকে আবার রেগুলার যেমন ভিডিও আসতো তেমনই ভিডিও আসবে। প্রত্যেকটা এবিটিএ টেস্ট পেপার আমরা যেমনভাবে শেষ করাবো বলেছিলাম সেভাবেই আমরা শেষ করাবো। তোমরা আমাদের সঙ্গে থাকো। মাধ্যমিকের প্রিপারেশন আমরা যেমনভাবে খুব ভালো করে করছিলাম সেভাবেই আবার আমরা এখান থেকে কন্টিনিউ করব। চলো তাহলে আর বেশি কথা না বলে আজকের এই ইম্পর্টেন্ট পেজটা 381টা স্টার্ট করা যাক। চলো। তাহলে চলে আসি আজকের প্রথম প্রশ্নতে। কি বলছে প্রথম প্রশ্নটি? অকেন্দ্রীয় বৃত্তের পিকিউ ব্যাস আর এস জ্যা পিকিউ এর সমান্তরাল, আর বলছে এক্স এমন একটি বিন্দু যা আছে, এখানে অনেক কোণের কথা বলে দিয়েছে। তাহলে সর্বপ্রথম আমরা কি করব? আমরা যদি সর্বপ্রথম বলি একটা অকেন্দ্রীয় বৃত্ত এঁকে নেব। আমরা বৃত্তটা এঁকে নিলাম। এবার এখান থেকে আমরা কি পেয়ে যাব? আমরা পেয়ে যাব হচ্ছে পিকিউ হচ্ছে এর ব্যাস। তাহলে পিকিউ যদি এর ব্যাস হয় আর আর এস যা বলেছে পিকিউ এর সমান্তরাল, তাহলে আর এস যাটা পিকিউ এর সমান্তরাল। তার মানে কি এই দুটো রেখা হচ্ছে তার মানে কি সমান্তরাল সরলরেখা। তাহলে এটার নাম দিয়ে দেবো আমরা পিকিউ, এটার নাম দিয়ে দেবো আমরা আর এস। ওকে, এবার দেখো কি বলছে। এবার বলছে বৃত্তের ওপর এক্স এমন একটি বিন্দু। তাহলে এই বৃত্তের ওপর এক্স আমি একটা বিন্দু নিইনি, তাহলে আমি এখানে একটা বিন্দু নিলাম, এটা হচ্ছে আমার হয়ে গেল এক্স। তাহলে এবার কোনটা কি বলেছে? এক্স কিউ আর। এক্স কিউ আর কোথায় আছে? উল্টো বললাম, সরি, কিউ এক্স আর। কিউ থেকে এক্স আর এক্স থেকে আর গেল। এই কোণটা বলে দিয়েছে কত? 43 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে কিউ আর এস এর মান বার করতে বলেছে। কিউ আর এস, তাহলে কিউ থেকে আর অব্দি যুক্ত করলাম, তাহলে কিউ আর এস পেয়ে গেলাম। তাহলে একটু অঙ্কটা ভালো করে তোমরা বুঝবে। এই যে কিউ আর এস যে কোণটা, এই কোণটার মান আমাকে বার করতে বলেছে, আর এই কিউ এক্স আর এই কোণটা আমাকে দিয়ে দিয়েছে কত? 43 ডিগ্রি। ঠিক আছে, খুব ভালো একটা অঙ্ক। তাহলে এটাকে যদি আমাদেরকে করতে হয়, আমাদেরকে এখানে একটা অঙ্কন করে নিতে হবে। কি অঙ্কন করতে হবে? দেখো এখানে আমরা এই পি এর সাথে এক্সটাকে যুক্ত করে দেব। ক্লিয়ার? সবাই আশা করছি বুঝতে পেরেছো। যদি পি এর সাথে এক্সটাকে আমরা যুক্ত করে দিই তাহলে আমাদের সুবিধাটা কি হবে? দেখো, যদি আমরা এখানে পি এর সাথে এইটা ধরো এই কোণটা আছে, আর এদিক থেকে ধরো আমাদের এই কোণটা তৈরি হয়েছে, তাহলে যখনই আমরা এখান থেকে এটাকে খেয়াল করব, তাহলে এখান থেকে যদি তোমরা একটু দেখো যে এই কোণটা, পুরো কোণটা, সরি, এই পুরো কোণটা কত ডিগ্রি রে বাবু? এই পুরো কোণটা 90 ডিগ্রি না? এই পুরো কোণটা হচ্ছে আমার 90 ডিগ্রি। তাহলে এই পুরো কোণটা যদি আমার 90 ডিগ্রি হয়, এই পুরো কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এইটুকু কোণ কত? এইটুকু কোণ 43 এখানে চলে গেল। তাহলে এইটুকু কোণ হচ্ছে কত? এই কোণ পি এক্স আর ইকুয়াল টু কত? 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি, মানে হচ্ছে 47 ডিগ্রি। তার মানে এইটুকু কোণের ভ্যালু পেলাম আমি কত? 47 ডিগ্রি। ওকে, এবার একটু ভালো করে খেয়াল করো, এই কোণটা আমি তার মানে 47 ডিগ্রি পেয়ে গেছি। এই যে এই কোণটা একটু ভালো করে দেখানোর চেষ্টা করি, এই কোণটা তার মানে আমি 47 ডিগ্রি পেয়ে গেছি। কি করে পেলাম আশা করছি সবাই বুঝতে পেরেছো। পুরো কোণটা যেহেতু একটা অর্ধবৃত্তস্থ কোণ ছিল 90 ডিগ্রি, তার মধ্যে এটা 43 বলে দেওয়া ছিল, তাহলে অর্ধেকটুকু কি 47 হবে। তাহলে দেখো এইটুকু যদি 47 হয়, এই যে পিকিউ এই বৃত্তচাপের উপরে এটা একটা বৃত্তস্থ কোণ, আবার এটাও তো একটা বৃত্তস্থ কোণ, এই যে এই কোণটাও তো একটা বৃত্তস্থ কোণ। তাহলে এটা যদি 47 হয় তাহলে এই কোণটাও কত হবে রে বাবু? 47 তো হবে। তাহলে আমরা কি লিখবো? পি কিউ আর সমান সমান হচ্ছে কোণ পি এক্স আর। তার মানে পি কিউ আর এর ভ্যালু কত হলো? 47 ডিগ্রি হলো। এবার দেখো এটা যদি 47 হয় তাহলে এটা কত হবে? কারণ এই দুটো সরলরেখা কি আমরা লিখেছিলাম, এই দুটো সরলরেখা সমান্তরাল। তাহলে এই কোণটার এই কোণটা কি? পরস্পর একান্তর কোণ। তাহলে কি লিখবো? পি কিউ আর সমান সমান একান্তর কোণ কিউ আর এস। তাহলে কিউ আর এস এর ভ্যালু কত হচ্ছে? কিউ আর এস এর ভ্যালু 47 ডিগ্রি হচ্ছে আমার উত্তর।
আমরা এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, এই অঙ্কটা কিন্তু 2 নম্বরেও আসতে পারে। তোমরা কিন্তু এই অঙ্কটা ভালো করে দেখে নিয়ে ভালো করে করবে, এটা কিন্তু 2 নম্বরেও আসার মতন চান্স আছে। তাই অঙ্কটা ভালো অঙ্ক, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। চলো পরবর্তী অঙ্ক কি বলছে। পরবর্তী অঙ্ক বলছে একটি সমকোণী ত্রিভুজের বাহুদ্বয় 3 সেমি এবং 4 সেমি, বড় বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে ঘোরালে যে শঙ্কু উৎপন্ন হয়। আচ্ছা, সমকোণী ত্রিভুজ মানে এরকম জিনিসটা তৈরি হচ্ছে না? তাহলে একটা বলেছে 3 সেমি, একটা বলেছে 4 সেমি, তাহলে এটা 4, এটা হচ্ছে 3। এবার বড় বাহুকে অক্ষ ধরে ঘোরাচ্ছে, তার মানে জিনিসটা কল্পনা কর, এরকম একটা ত্রিভুজ আছে, তো এটা ধর একটা ত্রিভুজ, ঠিক আছে? তাহলে অক্ষ ধরে ঘোরানো মানে কি, এর সাপেক্ষে এভাবে আমার ঘুরছে, মানে এই জিনিসটাই কি, এই জিনিসটাই আমার চারিদিকে ঘুরছে। কাকে অক্ষ ধরে? এই জিনিসটাকে অক্ষ ধরে পুরো চারিদিকে এভাবে এভাবে ঘুরে একটা এরকম কি তৈরি হচ্ছে, একটা শঙ্কু তৈরি হয়ে যাচ্ছে। আশা করছি সবাই তোরা বুঝতে পেরেছিস। কারণ আমরা একটা শঙ্কুর যদি আমরা একটা 3D স্ট্রাকচার দেখি, ধর এখানে অন্য পাতায় চলে আসি, শঙ্কুর যদি তোরা 3D স্ট্রাকচার দেখিস, তাহলে দেখ জিনিসটা কি, দেখ এরকম না? এখানে দেখো যে সমকোণী ত্রিভুজটার কথা বলেছে সেটা হচ্ছে এরকম, দেখো এটা 4 বলে দিয়েছে, এটা 3 বলে দিয়েছে। তাহলে অক্ষ ধরে ঘুরছে মানে কি, 4টাই হচ্ছে তার মানে H, 3টাই হচ্ছে তার মানে কি R। তাহলে অ্যান্সার কি চেয়েছে আমার? তাহলে অক্ষ ধরে ঘোরালে শঙ্কুটি উৎপন্ন হলে তার ঘনফল। তাহলে শঙ্কুর ঘনফলের ফর্মুলা কি? ঘনফলের ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার H। তার মানে কি 1/3 পাই এর মান কত, 22/7, আর স্কোয়ার মানে কত, 3 এর মান হচ্ছে 9, আর এটা হচ্ছে 4। তার মানে দেখো যদি কেটে যায় তাহলে এটা হয়ে গেল 3, তার মানে কত হচ্ছে, এখানে হচ্ছে তোমার 12, মানে এখানে ফার্স্টে 66 ইন্টু 4/7, তার মানে হচ্ছে 4 6 24, সাথে আছে 2, 24 26/7, তার মানে হচ্ছে 3 7 21, হাতে আছে হচ্ছে তোমার 4, এই সরি 5, আর হচ্ছে এখানে 4, 7 7 49, হাতে আছে 5, তার মানে হচ্ছে 5/7, 37 পূর্ণ 5/7, 37 পূর্ণ 5/7, এটা হচ্ছে আমার অপশন সি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। ওকে, চলো চলে আসি আমরা নেক্সট প্রশ্নতে। কি বলছে, বলছে একটি বৃত্তের ব্যাসার্ধ 6 সেমি, একটি বৃত্তের ব্যাসার্ধ 6 সেমি, তাহলে ব্যাসার্ধকে আমরা ডিনোট করি হচ্ছে আর দিয়ে। একটি বৃত্তের 9 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ, 9 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপকে আমরা ডিনোট করি এস দিয়ে। তাহলে এখানে বলছে এই এক্স কোণ উৎপন্ন করলে এই কোণটা কার মধ্যে থাকবে, মানে গ্রেটার দেন লেস দেন দিয়ে আমার একটা কিছু বলে দিয়েছে। তাহলে এই অঙ্কটা যদি আমাদেরকে করতে হয় তাহলে আমাদেরকে কি ফর্মুলা লাগবে? আমাদেরকে ফর্মুলা লাগবে এস ইকুয়াল টু আর থিটা, এই ফর্মুলাটা আমার প্রয়োজন। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কি হবে, এস বাই আর। তাহলে এখানে এস কত পেলাম আমি, এস পেলাম হচ্ছে 9, এটা পেলাম হচ্ছে আমি 6, তাহলে হচ্ছে 9/6, তার মানে অ্যান্সার চলে আসলো 2/3। তা স্যার তাহলে 2/3 কি আমার অ্যান্সার, এই সরি 3/2 হবে, এটা 3/2 কি স্যার তাহলে আমার অ্যান্সার? না, তোমরা কিন্তু এটা মনে রাখবে সবসময় এস ইকুয়াল টু আর থিটার যে ফর্মুলাটা আছে সেখানে থিটার মান কিন্তু সবসময় কিসে বেরোয়, আমার বৃত্তীয় পদ্ধতিতে বেরোয়। কিন্তু এখানে কিন্তু যে কোণটার কথা বলে দেওয়া আছে সেই কোণটা কিন্তু এক্স ডিগ্রি বলে দেওয়া আছে, তার মানে এটা কিন্তু ষষ্ঠীকে বলে দেওয়া আছে। তাহলে এখান থেকে আমাকে ষষ্ঠীকে কনভার্সন করতে হবে। আমরা কি করে করব, আমরা এখানে 180/পাই দিয়ে গুণ করে দেবো, তার মানে 3, এখান থেকে ধরো এটা কেটে গেলে কত হয়ে গেল, 90 হয়ে গেল। তাহলে 3 ইন্টু 90 ইন্টু 22-এর 7টা উল্টে গেলে উপরে গিয়ে কি যাবে, 7/22 হয়ে যাবে। তাহলে যদি আমরা এখান থেকে কাটাকুটি করি তাহলে এটা হয়ে গেল 45, আর এটা হয়ে গেল হচ্ছে আমার 11। তার মানে এখান থেকে 3 7 21, আর 21-এর সাথে যদি আমরা 45কে গুণ করি তাহলে হচ্ছে 21-এর সাথে 45 আর 90, মানে হচ্ছে 945/11। তার মানে দেখো এটাকে যদি ভাগ করি আমরা, 88-র 8, এখানে 6, তার মানে হচ্ছে 5 5 হচ্ছে এটা 65, তাহলে এখানে 65 থাকে, এখানে হচ্ছে 10, তাহলে এখানে হচ্ছে আমাদের কি পূর্ণ ভগ্নাংশে অ্যান্সার আছে, 65 পয়েন্ট সামথিং আসবে আমার। এখানে 10 হচ্ছে, তাহলে এখানে আবার ধরো তোমার এটা 9 দিয়ে যাবে, এরকম সামথিং আসবে, 85.9 মতন অ্যান্সার আসছে পয়েন্টে। তাহলে কি বলছে, আচ্ছা তাহলে দেখো 70 থেকে 75-এর মধ্যে না, 75 থেকে 80-র মধ্যে না, 80 থেকে 85-র মধ্যেও না, 85 থেকে কিন্তু একটু বড়। তাহলে অ্যান্সারটা হবে কি 85 থেকে 90-এর মধ্যে হবে এই কোশ্চেনটার উত্তর। ঠিক আছে, এটাও কিন্তু একটা ভালো প্রশ্ন ছিল। চলো নেক্সট কি বলছে, নেক্সট বলছে ঊর্ধ্বক্রমে সাজানো 8 9 17 x+2, এটা এগুলো যে দেওয়া আছে তথ্যের মধ্যমা হচ্ছে 24, তাহলে x এর মান। আচ্ছা প্রথমে দেখো সিম্পল, কিচ্ছু করার দরকার নেই, কতগুলো সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10 মানে 5 আর 6 নম্বরটা, মানে ধরো এইটা হচ্ছে 5 আর এটা হচ্ছে 6,
তাহলে এই দুটোকে যদি যোগ করি তাহলে কি হচ্ছে, এই দুটোকে ধরো যদি যোগ করি আমরা তাহলে x+2 প্লাস x+4, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমাদের মধ্যমা পেয়ে যাওয়া উচিত, তাই তো? তাহলে এই দুটোকে যোগ করলে কত হচ্ছে, এই দুটোকে যোগ করলে হচ্ছে 2x, আর উপরে যোগ করলে কত হচ্ছে 6, তাহলে 2x + 6/2 = হচ্ছে 24 হলো। তার মানে এখান থেকে 2x + 6/2 = 24, 2x + 6/2 = 24। তার মানে এখানে ধরো 2x + 6 = 2টা গুণ হয়ে গেল 48, তাহলে 2x হয়ে গেল এখানে 48 - 6, তার মানে হচ্ছে 42, তার মানে x হয়ে গেল 21। তাহলে x এর ভ্যালু আমি কি পেয়ে গেলাম, খুব সহজেই আমরা পেয়ে গেলাম x এর মান হচ্ছে অপশন বি 21। আচ্ছা, আশা করছি তোমরা সবাই অঙ্কটা বুঝতে পেরেছো। চলে আসি আমরা নেক্সট কোশ্চেনে। কি বলেছে দেখো, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, 3x+2 প্লাস 3x = যদি 10 হয় তাহলে বীজ দুটি হলো। খুব ভালো একটা অঙ্ক, 3x+2 3x+2 প্লাস 3 - x, তাই তো? -x = 10 হলে যদি 10 হয় তাহলে আমার বীজ দুটি কত? তাহলে দেখো 3x+2 কে আমরা কি লিখতে পারি, আমরা সবাই শিখে এসেছি সূচকের নিয়মে 3x × 3 আর প্লাস এইটাকে আমরা কি লিখতে পারি 1/3x লিখতে পারি আমরা, তাহলে এইটা হয়ে গেল 10। এবার ধরো এখানে দেখো একটা জায়গায় 3x উপরে আছে, এখানে 3x কোথায় আছে, তলে আছে। তাহলে আমরা যদি ধরে নিই 3x = যদি a ধরে নিই আমরা, তাহলে এখানে কি লেখা যাবে, 3 মানে 3 থাকলো 3 × a প্লাস 1/a = 10। তার মানে আমার কি দাঁড়াচ্ছে, আমার এখানে দাঁড়াচ্ছে, এটা তো 9 যোগ করলে তাহলে দাঁড়াবে হচ্ছে আমাদের ইমপ্লাইজ দিয়ে দেবে a, তাহলে এটা তো 9a, তাহলে এটা কি হবে 9a² + 1 = 10। তার মানে 9a² + 1 = 10a। তার মানে দেখো এখানে এবার আমি বলতে পারি 9a² - 10a + 1 = হচ্ছে আমার 0। তার মানে 9a² - 9a - a + 1 = 0। তাহলে এখান থেকে দেখো কমন যাবে হচ্ছে আমার 9a কমন গেল, তাহলে a - 1 পড়ে থাকলো, আর এখানে -1 কমন গেল, তাহলে a - 1 পড়ে থাকলো = 0। তাহলে 9a - 1 আর এখানে a - 1 = 0। তাহলে দেখো এর জায়গায় আমরা কি ধরেছিলাম, 3x ধরেছিলাম না? তাহলে এখানে দেখো 9a = যদি 1 হয় তাহলে a = হচ্ছে 1/9, তাহলে 3x সমান এর জায়গায় দেখো আমরা 3x বসিয়ে দিলাম, তাহলে 1/9 কে আমরা কি লিখতে পারি 1/3x²। তাহলে এই জিনিসটা যদি উপরে আসে 3x = 3 - 2 হওয়া যায় না, তার মানে x এর একটা ভ্যালু কি পেলাম আমরা -2 পেলাম। আর একটা দিক যদি সমাধান করি a - 1 = 0, তাহলে 3x = 1, তাহলে এখানে হচ্ছে 3x, এখানে এটা 1 কে কি লেখা যায় 3 এর পাওয়ার হচ্ছে 0, তাহলে x এর মান হয়ে গেল 0। তাহলে x এর আমরা দুটো ভ্যালু পেলাম, কি কি পেলাম, x এর ভ্যালু হচ্ছে আমাদের একটা হচ্ছে -2 আর একটা হচ্ছে 0। আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর খুব সুন্দর একটা অঙ্ক। এই অঙ্কটা কিন্তু তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে আবার, হ্যাঁ? তাহলে আমাদের অ্যান্সার কি আসলো, 0 আর -2 আর 0, তাহলে অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এই পেজটাতে কিন্তু দেখ গতানুগতিক প্রশ্নগুলো নাই, দেখ জ্যামিতিক প্রশ্নগুলো ওপরে, পাটিগণিতটা তারপরে তলের দিকে, কেমন একটা ঘোরানো পেঁচানো অঙ্ক। তোদের কিন্তু পরীক্ষায় এরকম কিন্তু আসতেই পারে বাই চান্স। চল আমরা তারপরটা দেখি কি বলছে, একটি শিশুর ওজন প্রতি বছরে 10% হারে বৃদ্ধি পায়। বর্তমানে শিশুর ওজন 10 কিগ্রা হলে 2 বছর পর তার ওজন কত হবে? তাহলে 10 কেজি বর্তমান ওজন, 10 কেজি হচ্ছে আমার বর্তমান ওজন, তাহলে 10 কেজি যদি বর্তমান ওজন বলে আমরা ফর্মুলা কি জানি, হারের a = p × 1 + r/100⁴n। তাহলে 10 কেজি হচ্ছে আমার বর্তমান ওজন, কত করে বৃদ্ধি পাচ্ছে, আমার বৃদ্ধি পাচ্ছে হচ্ছে প্রত্যেক বছর 10% করে বৃদ্ধি পাচ্ছে, আর 2 বছর পর, তাহলে প্রত্যেক বছর 10% করে বৃদ্ধি পাচ্ছে 2 বছর পর। তাহলে কত হচ্ছে আমার 10 × এটা কত হয়, এটা হয় 11/10 তার স্কোয়ার ধরো, তার মানে কত 10 × 11/10 × 11/10, 10 10 কেটে গেল, তাহলে কত হচ্ছে 121/10, মানে হচ্ছে 12.1 কেজি। 12.1 কেজি হবে আমার অ্যান্সার, 12.1 কিগ্রা হচ্ছে আমার এই অঙ্কের উত্তর। এমসিকিউ গুলো কিন্তু মারাত্মক স্ট্যান্ডার্ড অঙ্ক ছিল,
আশা করছি তোরা এগুলো ভালো করে বুঝতে পেরেছিস। এরকম স্ট্যান্ডার্ড কোশ্চেন কিন্তু বাই চান্স পরীক্ষাতে চলে আসতেই পারে, তাই আমরা কিন্তু এই ধরনের পেজগুলোকে কোনোভাবে ইগনোর করতে পারবো না। তোমরা কিন্তু খুব ভালো করে এই অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করবে। এই রিলেটেড আরো যেমন অঙ্ক আমরা পাবো সামনের এবিটিএর এটা সলভ করতে গিয়ে, সেগুলো কিন্তু তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে, ইগনোর করে যাবে না। আমরা শুরু করেছি, কিন্তু শেষ করাটা কিন্তু হচ্ছে আমাদের মেন ইম্পর্টেন্ট কাজ। চলো, আমাদের এমসিকিউ হয়ে গেছে, এবার আমরা চলে যাই শূন্যস্থান পূরণে। চলো কি বলছে, বলছে বার্ষিক 4% সরল সুদের হারে x বছরের সমূল বৃদ্ধি যদি y টাকা হয় তাহলে আসলের পরিমাণ কত হবে। বার্ষিক 4% সরল সুদের হারে x বছরের সমূল বৃদ্ধি মানে a ইকুয়াল টু y বলে দিয়েছে, আর টাইমটা হচ্ছে x, t ইকুয়াল টু x, আর সুদের হার হচ্ছে r ইকুয়াল টু হচ্ছে 4%। তাহলে আসলের পরিমাণ কত হবে। তাহলে যদি আমরা এখানে ফর্মুলায় ফেলি, তাহলে এখানে দেখো আসলের পরিমাণ যদি আমাদেরকে বার করতে হয়, তাহলে আমাদের ফর্মুলা কি, a ইজ ইকুয়াল টু, যেহেতু চক্রবৃদ্ধি সুদ বলেছে, চক্রবৃদ্ধি সুদ বলেছে কি বার্ষিক না সরল সুদ বলেছে, তাহলে i ইজ ইকুয়াল টু কি, আমার i ইজ ইকুয়াল টু হচ্ছে আমার p t r বাই 100। p এর জায়গায় p থাকলো, r এর জায়গায় t এর জায়গায় x বসলো, r এর জায়গায় 4 বসলো বাই 100। তার মানে আমার তাহলে সুদ কত হচ্ছে px বাই 25 টাকা। এবার দেখো কি বলছে, সমূল বৃদ্ধি বলছে y টাকা, সমূল বৃদ্ধি মানে সুদ প্লাস আসল। তাহলে আমার সুদ কত, আসল ছিল আমার p, আর সুদ হচ্ছে আমার px বাই 25 টাকা, এটা মিলেই তো আমার সুদ আসল তৈরি হবে, মানে y তৈরি হবে। তাহলে এখান থেকে যদি p কমন নিয়ে নাও, তাহলে 1 প্লাস x বাই 25 বা ইকুয়াল টু হচ্ছে y, তাহলে p ইকুয়াল টু হচ্ছে y বাই 1 প্লাস x প্লাস 25। এই জিনিসটা হচ্ছে আমার এই অঙ্কটার উত্তর। এটাকে যদি আমরা আরেকটু সিম্পলিফাই করি, তাহলে এইটাকে আরেকটু সিম্পলিফাই করলে এখানে 25 প্লাস তলে করা যাবে y বাই এখানে 25 প্লাস x বাই 25, তার মানে এটা উপরে গিয়ে হয়ে যাবে 25y বাই 25 প্লাস x। এটা হয়ে গেল আমার এই অঙ্কটার উত্তর। ঠিক আছে, 25y বাই 25 প্লাস x, 25y বাই 25 প্লাস x, 25y বাই 25 প্লাস x হলো আমার এই অঙ্কটার উত্তর। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক কি বলছে, x ভ্যারিজাস 1 বাই y হলে xy এর ক্ষুদ্রতম মান হবে কোন শর্তে। তাহলে xy এর ক্ষুদ্রতম মান কোন শর্তে আমরা পেতে পারি। তাহলে x ভ্যারিজাস যদি আমার y হয়, x ভ্যারিজাস 1 বাই y হয়, তাহলে কি লিখতে পারি আমরা, xy ইকুয়াল টু আমরা কে লিখতে পারি, xy ইকুয়াল টু হচ্ছে আমার কে একটা হচ্ছে আমার কি ধ্রুবক। তাহলে x প্লাস y এর ক্ষুদ্রতম মান হবে কোন শর্তে। তাহলে x প্লাস y এর ক্ষুদ্রতম মান আমার কোন শর্তে আমরা পেতে পারি, তাহলে x প্লাস y এর হোল স্কোয়ার। তার মানে সেক্ষেত্রে আমরা যদি এটাকে বলি, আমরা যদি প্রেজেন্ট করি x মাইনাস y এর হোল স্কোয়ার মাইনাস x মাইনাস y এর হোল স্কোয়ার প্লাস 4xy, এভাবে যদি আমরা প্রেজেন্ট করি, তাহলে xy এর মানটা হয়ে গেল কে, তাহলে x মাইনাস y এর হোল স্কোয়ার প্লাস 4k, তাহলে 4k একটা ধ্রুবক। এবার দেখো এই জিনিসটাকে, এই x প্লাস y এর হোল স্কোয়ারের মান ক্ষুদ্রতম হওয়া মানেই তো x প্লাস y এর মান ক্ষুদ্রতম হওয়া। এবার এইটাকে আমরা x মাইনাস y দিয়ে প্রেজেন্ট করলাম। যদি এই রাশিটা জিরো হওয়া সম্ভব কি সম্ভব নয়, আমরা জানি কি সম্ভব, মাইনাসে যদি কোনো বর্গ রাশি থাকে বা মাইনাসের কোনো রাশি থাকে, তাহলে সেই রাশিটা জিরো হওয়া সম্ভব। তাহলে এখানে 4k টা তখন হবে এর ক্ষুদ্রতম মান। তাহলে শুধু 4k কে ফেলে রাখতে গেলে এই পুরো রাশিটাকে আমার জিরো করা প্রয়োজন। আর এইটা জিরো হবে কখন, এটা জিরো হবে যখন এর মানটা জিরো হবে, x মাইনাস ওয়াই এর মান জিরো হবে। এবার x মাইনাস ওয়াই কখন জিরো হয় রে বাবু, x মাইনাস ওয়াই তখন জিরো হয় যখন x আর y দুটো সমান হয়ে যায়। তার মানে x ইকুয়াল টু যখন y হয়ে যায়, তার মানে শর্তটা হচ্ছে যখন x ইজ ইকুয়াল টু y হবে। অঙ্কগুলো কিন্তু বেশ মারাত্মক রকমের ঘোরানো অঙ্কগুলো কিন্তু তোমাদেরকে ভালোভাবে কিন্তু দেখে দেখে বুঝে বুঝে করতে হবে, একবারে বুঝতে না পারলে বারবার দেখতে হবে। চলো নেক্সট অঙ্ক কি বলছে, 10 সেমি এবং 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্টের দুটি বৃত্তের সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি। আচ্ছা, 10 সেমি এবং 5 সেমি ব্যাসার্ধের দুটি বৃত্তের সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি। আচ্ছা, কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত। 10 সেমি আর 5 সেমি দুটো বৃত্ত আছে, তাহলে 10 সেমি আর 5 সেমির দুটো বৃত্ত আমরা নিয়ে ফেলি। চলো এখানে নিলাম আমরা একটা 10 সেমির বৃত্ত, এখানে আমরা নিলাম একটা 5 সেমির বৃত্ত। 10 সেমি আর 5 সেমির মধ্যে
আমরা যদি একটা সরল সাধারণ স্পর্শক অঙ্কন করি, তাহলে এই যে সরল সাধারণ স্পর্শকটা অঙ্কন হলো, তার দৈর্ঘ্য বলে দিয়েছে কত, তার দৈর্ঘ্য বলে দিয়েছে 12 সেমি। 10 সেমি আর 5 সেমি, এটা কি ব্যাস না ব্যাসার্ধ বলেছিল রে? ব্যাসার্ধ বিশিষ্ট, তাই না? আচ্ছা, 10 সেমি আর 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এই কেন্দ্র থেকে এর দৈর্ঘ্যটা হচ্ছে কত, 10, আর এই কেন্দ্র থেকে এর দৈর্ঘ্যটা কত হচ্ছে, এর দৈর্ঘ্যটা হচ্ছে আমার 5। তাহলে আর এইটা হচ্ছে আমার কত, 12। এবার সিম্পল ভাবে এই যে দূরত্বটা সেটা আমাকে বার করতে চেয়েছে, তাই তো? এবার সিম্পল ভাবে আমরা কি করবো, এই অঙ্ক আমরা আগেও করেছি, এরকম অঙ্ক আমরা আগে করেছি। এখান থেকে একটা, এটা ধর ও, এটা ধর পি, এটা ধর এ, এটা ধর বি, ঠিক আছে? ওপি এর সমান্তরাল করে আমি এসি অঙ্কন করে নিলাম, ওপি এর সমান্তরাল করে আমি এসি অঙ্কন করে নিলাম। তাহলে ওপি সমান্তরাল এসি হয়ে গেল, তাহলে ওপি সমান্তরাল এসি হয়ে গেল। আর এটা কত, এই দাগটা কি লম্ব ছিল, এই দাগটা তো লম্ব, আর এই দাগটাও কি লম্ব। তার মানে অলরেডি আমার এও সমান্তরাল হচ্ছে আমার কি, বিপি। তাহলে এই যে এই দাগটা আর এই দাগটা আর এই দাগটা আর এই দাগটা এটা সমান্তরাল, তাহলে এটা কি একটা সামান্তরিক। সামান্তরিক যদি হয়ে যায় তাহলে এইটুকু যদি 5 হয় রে বাবু, তাহলে এইটুকু কত হবে, এইটুকু তো স্যার 5ই হবে। তাহলে এই পুরোটা ছিল হচ্ছে 10, এইটুকু তার মধ্যে 5, তার মানে এইটুকু পোরশন কত হবে, এইটুকু পোরশন হবে 5। তার মানে এই পোরশনটুকুর দৈর্ঘ্য হচ্ছে আমার কত, 5, আর এইটার দৈর্ঘ্য কত হচ্ছে আমার 12। এই কোণটা কত, 90 ডিগ্রি। যদি এটাকে আমরা একটু বড় করে আঁকি, এটাই হচ্ছে আমার সরল সাধারণ স্পর্শক, এটা 12 বলে দিয়েছে, এইটুকুকে আমি এক্সট্রা টুকু ছিল 10, তাহলে এইটুকু 5 এখানে বাদ চলে গেল, তাহলে এইটুকু উপরের পোরশনটুকু উপরে থাকলো দেখো 5, এটার নাম হচ্ছে এ, এটার নাম হচ্ছে বি, এটার নাম হচ্ছে সি। তাহলে এই দুটো পেয়ে গেছি। আর এই কোণটা কত, এই কোণটা তো 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি? ব্যাসার্ধ স্পর্শকের উপর 90 ডিগ্রিতে স্পর্শ করে। তাহলে এখানে এটা যদি 90 ডিগ্রি হয়, তার মানে এই দৈর্ঘ্যটা বার করতে হবে, অতিভুজের দৈর্ঘ্য বার করতে হবে। তাহলে অতিভুজ হচ্ছে সিবি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, মানে হচ্ছে এসি স্কোয়ার মানে হচ্ছে 5 স্কোয়ার, আর এটা মানে হচ্ছে 12 স্কোয়ার, মানে 25, আর এখানে হচ্ছে 144, তার মানে হচ্ছে আমার 169। তাহলে সিবি ইকুয়াল টু রুট 169 মানে 13। তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যে এইটা যদি এবার 13 হয় রে, এটা যদি এবার 13 হয়, তাহলে এটা তো সামান্তরিক ছিল। বিসি যদি 13 হয়, বিসির সাথে তো ওপি তার মানে কি সমানও, তার মানে ওপিও কত হবে, ওপিও হয়ে যাবে 13। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমার 13 সেমি। আমি কিন্তু অঙ্কটা লিখিয়ে করালাম না, আমি আশা করছি বুঝিয়ে দিতে তোদেরকে পেরেছি। এই অঙ্ক আগে আমরা অনেকবার করেছি, উল্টো ধরনের অঙ্ক আমরা করেছি। তাহলে লেখাটা আশা করছি তোরা লিখে নিতে পারবি। আমি কিন্তু অঙ্কটা তোদেরকে ভালো করে বুঝিয়ে দিলাম, আশা করছি তোরা বুঝতে পেরেছিস। অঙ্কের উত্তর হবে হচ্ছে 13। চলো নেক্সট বলছে তোকে এখানে সিগমা আই এর মান 1 থেকে n অবধি দিয়ে যদি এটা হয় আর এটা যদি এটা হয়, তাহলে x এর মান আর হচ্ছে, আচ্ছা n এর মান আর x এর মান তোকে বার করতে বলেছে। বেশ, ঠিক আছে, চলো আমরা একটু অঙ্কটা লিখে নিই। কত বড় বড় অঙ্কগুলো দেখেছিস, ওগুলো মারাত্মক বড় বড়। সিগমা আই এর মান 1 থেকে n অবধি xi minus 7 equal to 8 minus 8, ওকে। আর এখানে x হচ্ছে xi plus 3 equal to 72, xi plus 3 equal to 72, এই দুটো আমাকে দিয়ে দিয়েছে। তাহলে এখান থেকে দেখো আমরা সিম্পল কাজ করব। আগের বার আমরা করেছিলাম কি, প্রত্যেকটাকে ভেঙে নিয়ে সিগমা করেছিলাম, এই ধরনের অঙ্ক আমরা আগে করেছি। এখন আমরা কি করব দেখো, সিগমাটা যদি xi এর সাথে চলে যায়, সিগমা অফ 1 থেকে এখানে n অবধি xi মাইনাস সিগমা অফ 1 থেকে n অবধি 7, তাহলে এখানে কত -8। আর এই দিকটা কি যাবে, বারবার এই পদ্ধতিতে আমাকে বারবার লিখতে হচ্ছে না, জাস্ট সিগমা অফ i থেকে 1 অবধি n অবধি গেল, তাহলে এখানে xi প্লাস সিগমা অফ i থেকে n অবধি 3 ইকুয়াল টু 72। ক্লিয়ার এইটুকু আমাদের? এবার দেখো সিগমা 1 থেকে n অবধি মানে কত সংখ্যক 7 আছে, n সংখ্যক। তাহলে সিগমা অফ এখানে হয়ে গেল 7n ইকুয়াল টু -8, আর এখানেও সিগমা অফ এখানে কতগুলো আছে, 3n ইকুয়াল টু 72। তাহলে এখানে 72 - 3n, আর এখানে কি হচ্ছে
7n মাইনাস 8। তাহলে এই দুটোই দেখো, এই দুটো কার ভ্যালু? এক্স এর ভ্যালু না? 1 থেকে n অবধি এক্স এর ভ্যালু না এটা? তাহলে 1 থেকে n অবধি যদি এক্স এর ভ্যালু যদি এই জিনিসটা হয়, তাহলে 1 থেকে সরি n অবধি এই জিনিসটা হয়, তাহলে এই দুটো জিনিস তার মানে আমরা ইকুয়াল বলতে পারি। তার মানে কি 7n মাইনাস 8 ইকুয়াল টু 72 মাইনাস 3n। এটা যদি এদিকে চলে আসে তাহলে 10n ইকুয়াল টু, এটা যদি এদিকে চলে যায় তাহলে কত হচ্ছে? 72 প্লাস 8 মানে হচ্ছে 80। তাহলে x এর মান হচ্ছে 8। তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম 8। এবার যদি x এর মান যদি 8 পেয়ে যায়, তাহলে 1 থেকে n অবধি xi এর মান কত? সামেশন অফ 1 থেকে n অবধি xi এর মান কত? 57 মাইনাস 8 মানে হচ্ছে এখানে হচ্ছে আমার ভ্যালু আসছে হচ্ছে 48। এখানে বসিয়ে দেখো, এখানেও ভ্যালুটা কিন্তু 48ই আসবে। 3 8 24 বিয়োগ করো, এখান থেকে 48ই আসবে, একই পেলাম। তার মানে এই জিনিসটা বলতে কি বোঝাচ্ছে রে? এই জিনিসটা বলতে বোঝাচ্ছে 1 থেকে n অবধি xi কে যদি আমি যোগ করি, মানে 1 থেকে n অবধি মানে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4 ডট 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 x টু দি পাওয়ার n অবধি যদি আমি এই সংখ্যাটাকে যদি নিয়ে আসি, তাহলে সেটা আমি কত পাচ্ছি? 48 পাচ্ছি। মানে এগুলোর যোগফল হচ্ছে 48। এবার কিন্তু কোশ্চেন আমাকে চেয়েছিল এক্স বার। বার বলতে কি বোঝানো হয়? গড় বোঝানো হয়। গড় মানে আমি যতগুলোকে যোগ করছি তত সংখ্যা দিয়ে ভাগ করলেই পেয়ে যাব। তাহলে এটা ডিভাইড বাই কত হবে রে বাবু? n হবে না? এটা ডিভাইড বাই n হবে না? n সংখ্যক যেহেতু x আছে, তাহলে এখানেও ডিভাইড বাই কি করবো? আমি n করব না, তাই তো? এবার n এর মান দেখো আমরা ওখানে পেয়ে গেছি, কত পেয়ে গেছি? 8 পেয়ে গেছি। তার মানে দেখো 48 বাই 8 মানে গড় দাঁড়াচ্ছে হচ্ছে আমার 6 দাঁড়াচ্ছে। খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, মারাত্মক ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো আমরা কি করলাম, আমরা এরকম আগে অঙ্ক করেছিলাম, সেম কাজ করলাম। আমরা x এর মানটা বার করলাম, এখান থেকেও x এর মানটা বার করলাম সামেশন দিয়ে। তাহলে এই দুটোকে কম্পেয়ার করে n এর মানটা বার করলাম। এবার যে কোনো একটা সমীকরণে বসালে কি পাচ্ছি আমরা? 1 থেকে n অবধি xi এর মান পাচ্ছি, সামেশন অফ 1 থেকে n অবধি xi এর মান পাচ্ছি, সেটা হচ্ছে কত? 48। এবার এইটা বলতে কি বোঝায়? সামেশন 1 থেকে n অবধি মানে xi x2 x1 x2 x3 x4 থেকে xn অবধি যোগফল ইকুয়াল টু 48 বলেছিল। এবার x বার যেহেতু বার করতে বলেছে, তাহলে তোমাদেরকে খেয়াল করতে হবে বার মানে হচ্ছে যতগুলো সংখ্যাকে আমরা যোগ করি সেগুলোকে তত সেই সংখ্যা দিয়ে ভাগ। তাহলে n দিয়ে ভাগ করলাম, তাহলে n এর মান 8 পেয়ে গেছি, তাহলে 48 বাই 8 মানে হচ্ছে 6। তাহলে এর মান পেলাম 8 আর এর মান পেলাম হচ্ছে আমরা 6। তাহলে x বার এবং n এর মান হবে, x বারের মান আসলো আমাদের 6 আর n এর মান আসলো আমাদের 8। ওকে, আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। চলো নেক্সট অঙ্ক হচ্ছে, নেক্সট অঙ্ক কি বলছে দেখো। নেক্সট অঙ্ক বলছে sin টু দি পাওয়ার 4 থিটা আর cos টু দি পাওয়ার 4 থিটা এর সর্বোচ্চ মান হবে দাঁড়ি, তারপরে আবার আচ্ছা এটা তাহলে আলাদা কোশ্চেন। sin থিটা sin টু দি পাওয়ার 4 থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা। তাহলে দেখো থিটা দুটোকে এখানে তো আমার একই, তাহলে sin এর কোন কোন আর cos এর কোন কোন যদি আমরা নিই তাহলে মানে সব থেকে বড় পাবো। যদি আমরা 90 ধরি, sin 90 ভ্যালু কত রে? আমরা যদি দুটোকে সেম কোন হতে হবে, তাহলে sin 90 ভ্যালু হচ্ছে 1, তাহলে 1 টু দি পাওয়ার 4। আর যদি আমরা cos এর ভ্যালু ধরি আমরা এখানে, তাহলে 0 হয়ে যাবে, তাহলে এখানে অ্যান্সার আসবে আমার 1। যদি এটাকে আমরা থিটাকে যদি আমরা 0 ডিগ্রিও ধরি, তাহলে খেয়াল কর sin 0 এর ভ্যালু হচ্ছে 0, cos 0 এর ভ্যালু হচ্ছে 1, তাও সেটা দেখ 1ই থাকছে। যদি ইন কেস যদি 0 না ধরে বলিস তোরা স্যার আমি অন্য কিছু ধরবো, তাহলে sin টু দি পাওয়ার এখানে যদি তুই 45 ধরিস, তাহলে এখানে হচ্ছে 1/√2 তার হোল স্কয়ার, এই হোল টু দি পাওয়ার হচ্ছে 4 প্লাস 1/√2 তার হচ্ছে হোল টু দি পাওয়ার 4। 45 যদি আমরা ধরি, তাহলে এখানে দেখো কি হয়ে যাচ্ছে, এখানে দেখো হয়ে যাচ্ছে আমার 1/4 আর এখানে হচ্ছে 1/4। তাহলে এই জিনিসটা কত আসবে দেখ, 2/4 আসবে, মানে অ্যান্সার হচ্ছে হাফ আসছে। এটা কি তাহলে সর্বোচ্চ ভ্যালু হলো রে? হলো না তো? তাহলে এই জিনিসটা 90 ক্ষেত্রে যদি আমরা যাই, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো? সর্বোচ্চ ভ্যালু পাবো, কারণ sin 90 ভ্যালু হচ্ছে 1 আর cos 90 ভ্যালু হচ্ছে 0। বা যদি আমরা উল্টোটাও বলি, cos 90 ভ্যালু হচ্ছে আমার cos 0 ভ্যালু হচ্ছে 1, sin 0 ভ্যালু হচ্ছে আমার হচ্ছে এই কি বললাম, cos 0 1 আর sin 0 হচ্ছে 0। তাহলে এই জিনিসটা আমাদেরকে মাথায় রেখে সর্বোচ্চ ভ্যালুটা বার করতে হবে। এটা মনে রাখবি, এটা শর্টকাটে জিনিসটা মনে রাখবি, জিনিসটা হচ্ছে 1 হচ্ছে এই প্রশ্নটার উত্তর। ওকে, তাহলে এর অ্যান্সার হচ্ছে 1। ওকে, নেক্সট চলো। নেক্সট বলছে কোন লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ও শঙ্কুর ভূমির ব্যাসার্ধ সমান হলে উচ্চতা ও তির্যক উচ্চতার অনুপাত কত হবে? আচ্ছা, শঙ্কুর উচ্চতা ও
ও ভূমির ব্যাসার্ধ সমান। আচ্ছা, শঙ্কু তো একটা কি আমরা কি জানি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়, তাহলে উচ্চতার ভূমির ব্যাসার্ধ সমান বলেছে, তার মানে ছবিটা অনেকটা এরকম টাইপের হবে। তাহলে এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে আর, তাহলে আর ইজ ইকাল টু এইচ। ওকে, ঠিক আছে। তাহলে বলেছে তির্যক উচ্চতা ও তির্যক উচ্চতার অনুপাত কত হবে। তাহলে উচ্চতার সাথে তির্যক উচ্চতা মানে এইচ এর সাথে এল এর অনুপাত আমাকে বার করতে চেয়েছে। তাহলে এইচ মানে তো আমার এইচ, এল মানে আমার কি, এল মানে হচ্ছে আমার রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আমার হচ্ছে আর স্কোয়ার। এবার আর আর এইচ সমান বলে দিয়েছে, তাহলে এইচ ইজ ইকুয়াল টু রুট ওভার এইচ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, তার মানে এইচ ইকুয়াল টু রুট ওভার 2h স্কোয়ার। তার মানে জিনিসটা আমার দাঁড়াচ্ছে হচ্ছে এইচ ইজ টু 2h, এইচ স্কোয়ারটা বেরিয়ে চলে আসলো এইচ, আর এখানে √2, তাহলে এইচ কেটে গেল, তাহলে 1:√2 হচ্ছে অ্যান্সার। এভাবেই কিন্তু তোমরা করবে, না হলে কিন্তু অঙ্কটা কঠিন হয়ে যাবে। শূন্যস্থান এর থেকে বেশি খাটার কিন্তু প্রয়োজন নেই। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো অঙ্কটা। তাহলে চলো, আমার এটা হয়ে গেল 1:√2, তাহলে এই অঙ্কটা আমাদের কমপ্লিট। চলো নেক্সট যদি আমরা চলে যাই সত্য মিথ্যা। আজকের ভিডিওটা কিন্তু দেখ একটু বড় হচ্ছে আমি জানি, কিন্তু আজকের কোশ্চেনগুলোই এমন যে একটু টাইম কিন্তু লাগবে, একটু লেন্দি ভিডিও, ধৈর্য ধরে তোরা একটু দেখতে হবে তোদেরকে, তবেই কিন্তু এই ভিডিও থেকে তোরা লাভবান হতে পারবি। কি বলেছে 65 ডিগ্রি 35 মিনিট 24 সেকেন্ড কে রেডিয়ানে প্রকাশ করলে সেই মানটা দিয়ে দিয়েছে। তাহলে এটাকে আমরা রেডিয়ানে প্রকাশ করার জন্য আগে ডিগ্রিতে নিয়ে আসি। তাহলে 65 ডিগ্রি 35 মিনিট 24/60 মিনিট, তাহলে এটা কেটে গেলে হয়ে যায় হচ্ছে আমার হচ্ছে 6 দিয়ে কাটলে 4, 6 দিয়ে আচ্ছা 6 দিয়ে না কাটলে একদম 12 দিয়ে কাটি, 12 দিয়ে কাটলে 2, 12 দিয়ে কাটলে 5, তার মানে হচ্ছে 35 পূর্ণ 2/5 মিনিট, তার মানে 65 ডিগ্রি। আর এটা আমার হয়ে যাচ্ছে হচ্ছে 5 5 25, 5 5 25, হাতে আছে 2, 15 17, আর উপরে 2 যোগ করলে হচ্ছে 177/5 মিনিট। এবার এই মিনিটটাকে যদি আমরা 1/60 করে দিই, তার মানে 1/60 দিয়ে যদি ইনটু করে দিই, তার মানে আমরা কি পেয়ে যাবো, এটাকে ডিগ্রি পেয়ে যাবো। তাহলে এটা যদি ডিগ্রি হয়, তাহলে এখানে দাঁড়াচ্ছে 65 ডিগ্রি 177 এখানে হচ্ছে 300, তার মানে অ্যাপ্রক্সিমেটলি এটা যদি আমি ভ্যালুটা যদি ক্যালকুলেট করি, এই ডিগ্রিটা এটাকে যদি আমরা যোগ করে দিই আমরা, তার মানে অ্যাপ্রক্সিমেটলি এটা দাঁড়াচ্ছে হচ্ছে 3 5 15, হাতে আছে 1, এখানে হচ্ছে 18, আর একে 19, 0 0, এর সাথে যদি 177 যোগ করি আমরা, তাহলে 7 7 6 1 9/300। এবার এটাকে বলেছে রেডিয়ানে প্রকাশ করতে, মানে হচ্ছে π/180। তার মানে এই দুটোর মধ্যে কি কাটাকুটি হওয়ার কোনো চান্স আছে? 1898, আর নিচে বলেছে 518, না, এটা এরকম করে কোনো চান্স নেই। তার মানে এই জিনিসটা কিন্তু ভুল বলে দেওয়া আছে, এই জিনিসটা কিন্তু 1 নম্বর জিনিসটা আমার বলে দেওয়া আছে, মিথ্যা বলে দেওয়া আছে। ওকে, চলো নেক্সট বলছে A:2, B:5, C:8 হলে A এর 50%, B এর 20%, আর এটা হচ্ছে C এর এত পার্সেন্ট, এটা ঠিক হবে কিনা। তাহলে এই জিনিসটা আমরা কি করে চেক করব? তাহলে A:2 মানে হচ্ছে A/2 is equal to K, A/2 is equal to B/5 is equal to C/8। আর এখানে কি বলেছে A এর 50%, A এর 50% মানে A হচ্ছে 50/100, B হচ্ছে 20/100, আর C হচ্ছে 12.5/100। এবার 12.5 কে এটা দিয়ে কাটলে দেখবি 8ই আসবে, এটাকে কাটলে 4ই, এটাকে কাটলে 5 আসে, এটাকে কাটলে 2 আসে, তার মানে দেখ আলটিমেটলি A/2 B/5 আর C/8ই আসছে। তার মানে এই জিনিসটা কিন্তু আমার কি বলে দেওয়া আছে, এই জিনিসটা কিন্তু আমার সত্য বলে দেওয়া আছে। ঠিক আছে, এই জিনিসটা আমার সত্য হচ্ছে। 3 নম্বর দেখো কি বলছে। 3 নম্বর বলছে এবিসি এর এবি ও এসি বাহুর ওপর ডি ও ই এমন ভাবে নেওয়া হলো যে ডিই সমান্তরাল বিসি। আচ্ছা, এটা ছবি আঁকতে হবে। এবিসি এর ওপর ডিই এমন ভাবে নেওয়া হলো যে ডিই সমান্তরাল বিসি। চলো, ডিই সমান্তরাল বিসি। তাহলে এবার বলছে
এডি ইস টু বিডি সমান সমান হচ্ছে 3:1। এডি ইস টু বিডি মানে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 1, তার মানে এডি বাই বিডি ইকুয়াল টু হচ্ছে 3/1। তাহলে আমাকে এবার জানতে চেয়েছে কি, আমাকে জানতে চেয়েছে হচ্ছে আচ্ছা এই হচ্ছে 3.6, এই হচ্ছে 3.6, তাহলে আমাকে জানতে চেয়েছে আচ্ছা আরেকটা কিছু বলে দিয়েছে, এসি হচ্ছে 4.8, এসি এসি মানে আমার হচ্ছে এই পুরোটা, এটা হচ্ছে 4.8। এখানে কিছু জানতে চাই এটা সত্য মিথ্যা করছি যদিও, এটা ঠিক হবে কিনা। তার মানে দেখো এটা এইটুকুর সাথে পুরোটা বলে দিস, আর এখানে এইটুকু আর এইটুকু আছে, তাহলে এখানেও এইটুকুর সাথে পুরোটাই বার করতে হবে। তাহলে এখানে দেখো একটু ভালো করে খেয়াল করবে, আমরা কি জানি এইটা ইস টু এইটা ইকুয়াল টু এইটা ইস টু এটা। আবার যদি বলি এইটা ইস টু পুরোটা, তাহলে এইটা ইস টু পুরোটা হবে। এই জিনিসটা আমরা শিখে এসেছি। তাহলে এখানে যদি পুরোটা বলতে হয়, তাহলে এইটুকু যদি 3x হয়, এইটুকু যদি 1x হয়, তাহলে পুরোটা কত হবে? পুরোটা হবে আমার হচ্ছে 4x। তাহলে এডি বাই যদি আমি এবি বলি, তাহলে এটা কি হবে 3x বাই 4x হচ্ছে, তার মানে 3:4 হচ্ছে। আবার সেম ভাবে যদি আমি এই আর এসি কে দাঁড়ায়, তাহলে অনুপাতটা সেম আসার কথা, তার মানে 3.8 আর 4.8, পয়েন্ট উঠে গেল, 12 দিয়ে কাটলে 3, 12 দিয়ে কাটলে 4। দেখো অনুপাতটা কিন্তু ম্যাচ করছে, তার মানে এটা বাই এটা ইকুয়াল টু এটা বাই এটা বলা যায়। তার মানে এটা কি, এটা কিন্তু আমার সত্য বলে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমার সত্য বলে দেওয়া আছে। নাম্বার 4 কি বলছে? নাম্বার 4 বলছে x ইকুয়াল টু হচ্ছে √111 মাইনাস 11 আর y ইকুয়াল টু এটা বলছে, তাহলে x y এর মান। তাহলে সিম্পল দেখো x আর y কে যদি গুণ করা হয় তাহলে কি a মাইনাস b আর a প্লাস b, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মানে হচ্ছে কি x আর y কে যদি গুণ করা হয় তাহলে √111 প্লাস √11 আর √111 মাইনাস √11, তাহলে গুণ করলে কি হয়ে যাবে a স্কয়ার মানে 111, b স্কয়ার মানে হচ্ছে 11, তার মানে হচ্ছে কত 100, তাই তো? তাহলে xy এর মান কত পেলাম 100 আর 1 মাইনাস 1/xy, তার মানে জিনিসটা কি আসবে 100 মাইনাস 1/100, কিন্তু কি দেওয়া আছে 100 পূর্ণ 1/100, তাহলে এই জিনিসটা ভুল দেওয়া আছে, অর্থাৎ এই জিনিসটা আমার মিথ্যা দেওয়া আছে। মানে আসা উচিত কি ছিল 100 মাইনাস 1/100, এখানে পূর্ণ দেওয়া আছে মানে প্লাস দেওয়া আছে, তার মানে এই জিনিসটা কিন্তু ভুল দেওয়া আছে। ওকে, একটি সমকোণী চৌপলের 3টি সন্নিহিত তলের ক্ষেত্রফল বলেছে, 3টি সন্নিহিত তলের ক্ষেত্রফল 12 বর্গ সেমি, 15 বর্গ সেমি, 20 বর্গ সেমি। সমকোণী চৌপলের আয়তন হচ্ছে 160। তাহলে সন্নিহিত তলের ক্ষেত্রফল বলতে যেটা বোঝাচ্ছে, সন্নিহিত তল বলতে একটা তলে থাকবে দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্যকে আমরা এল লিখছি আর প্রস্থকে বি লিখছি। দৈর্ঘ্য প্রস্থ সেটা কত বলে দিয়েছে আমি ধরে নিই 12, 15 আর হচ্ছে 20। দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে 12, প্রস্থ উচ্চতা হচ্ছে 15, এই দৈর্ঘ্য উচ্চতা 15 আর প্রস্থ উচ্চতা হচ্ছে 20, উল্টোটাই লিখি বেশি হওয়ার কথা, যেহেতু প্রস্থ উচ্চতা হচ্ছে 15 আর দৈর্ঘ্য উচ্চতা হচ্ছে 20, যেটাই লিখতাম আমার ব্যাপার সে একই ছিল। ঠিক আছে, এবার যদি এটা যদি হয় তাহলে আমাকে কি বার করতে বলেছে, আমাকে বলেছে আয়তন বার করতে বলেছে। আয়তনের ফর্মুলা কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এটা আমাকে বার করতে হবে। তাহলে তিনটেকে আমরা যদি পরপর গুণ করে দিই, দৈর্ঘ্য তাহলে কি দুখানা দৈর্ঘ্য আছে এল স্কোয়ার ইন্টু দুখানা প্রস্থ আছে বি স্কোয়ার ইন্টু দুখানা উচ্চতা আছে এইচ স্কোয়ার ইকুয়াল টু 12 ইন্টু 15 ইন্টু 20। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা সমান সমান কি √12 ইন্টু 15 ইন্টু 20। তাহলে 12কে যদি আমরা ভেঙে লিখি, 12কে ভেঙে লিখলে আমরা লিখতে পারবো 4, 3, 15কে ভেঙে লিখলে 5 আর 3, আর 20কে ভেঙে লিখলে 4 আর 5। তাহলে দেখো 4 কতবার আছে বেরিয়ে আসলে একবার, 3 কতবার আছে বেরিয়ে আসলে একবার, 5 কতবার আছে বেরিয়ে আসলে একবার, 4 5 20, এটা হয়ে গেল 60। তাহলে আয়তন হয়ে গেল এল ইন্টু বি ইন্টু এইচ, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা সমান সমান হচ্ছে 60। এখানে কত বলেছে, ওইটা হচ্ছে 160, তার মানে এটা কিন্তু ঠিক বলে দেওয়া নেই, তার মানে এই জিনিসটাও আমার মিথ্যা বলে দেওয়া আছে। ওকে, চলো গেল। নেক্সট কি বলছে, নেক্সট বলছে ক খ গ এর মূলধনের অনুপাত 3:1:2 হলে তাদের দৈনিক কাজের অনুপাত, আচ্ছা 3:1:2, 3:1:2, আর বলছে তাদের দৈনিক কাজের অনুপাত হচ্ছে 2:6:3, 2:6:3। তাহলে তাদের মূলধনের অনুপাত লাভ্যাংশের ভাগ হবে 1:1:1 অনুপাতে। তাহলে কি করে ঠিক হয়, আমরা মূলধন আর কাজের অনুপাতে যখন আমাদের মিশ্র অংশীদারি কারবার হয়ে যায় তখন আমরা কি করি, প্রথম জনের এটা মূলধন, প্রথম জনের কাজ, তাহলে গুণ করলে কত আসে 6। দ্বিতীয় জনের ক্ষেত্রে দেখো কত আসে 1:6 গুণ করলে 6, আর তৃতীয় জনের ক্ষেত্রে 2 × 3 গুণ করলেও আসছে 6। তার মানে ওদের এফেক্টিভলি
পার্সেন্টেজ কত হচ্ছে 1:1:1, মানে কেউ ধরো কম টাকা দিয়েছে কিন্তু কাজ বেশি করছে, কেউ কাজ কম করছে টাকা বেশি দিয়েছে, তাহলে এফেক্টিভলি তাদের কি হয়ে যাচ্ছে, আমরা গুণ করে দেখবো কি কি অনুপাত আসছে, সেটা হচ্ছে তাদের এফেক্টিভলি অনুপাত। তাহলে গুণ করে দেখছি এখানে 1:1:1 আসছে, তাহলে লাভ্যাংশটাও কিন্তু 1:1:1 অনুপাতেই ভাগ হওয়ার কথা। তার মানে 6 নম্বরটাও কিন্তু কি বলে দিয়েছে, সত্য বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে আমরা 3টে সত্য 3টে মিথ্যা আমরা পেয়ে গেলাম। এগুলো গেল 1 নম্বরের কোশ্চেন। তোরা যদি এই পেজটা এতক্ষণ মন দিয়ে দেখছিস, বুঝতে পারছিস যে দেখ কত বড় পেজটার কোশ্চেনগুলো কিন্তু মারাত্মক লেন্দি। একটু ধৈর্য ধরে কিন্তু ভিডিওটা দেখতেই হবে। ভিডিওটা আমি জানি তোমাদের বড় লাগছে, কিন্তু এখানে কিন্তু আমার কিছু করার নাই, ভিডিওটা কিন্তু বড় যাবে, এর থেকে ছোটতে এর থেকে শর্টে ভিডিওটা করানো কিন্তু আমার পক্ষে সম্ভব নয়, তাতে তোমাদেরও কোনো লাভ কিন্তু হবে না। চলো এবার চলে আসি আমরা 2 নম্বরের কোশ্চেনগুলোতে। চলে আসো 2 নম্বরের প্রথম প্রশ্নতে। কি বলছে, একটি যৌথ ব্যবসায় এবিসি মূলধনের অনুপাত হচ্ছে 1:3, 1/2:1/3:1/4। এবার বলছে এই মূলধনটা ওদের অনুপাত ছিল। এবার কি বলছে, 4 মাস পরে এ তার অর্ধেক মূলধন তুলে নেয়, তাহলে আরো 8 মাস পরে যখন এত টাকা লাভ হচ্ছে তখন এর লাভ্যাংশ কত হবে। অঙ্কটা কিন্তু তোমরা ঘাবড়ে যাবে না, অঙ্কটা ভালো করে বুঝবে। এই টাকা যে মূলধন যে অনুপাতে দিয়েছিল, 4 মাস পরে এ জাস্ট তার অর্ধেক টাকা তুলে নিল, দিয়ে 8 মাস পরে লাভ্যাংশ হলো। 8 মাস পরে লাভ্যাংশটা কথার অর্থ হচ্ছে এটাই কিন্তু বলে দিয়েছে বছরের শেষে লাভ্যাংশ। কেন বছরের শেষে স্যার? 4 মাস পর আর 8 মাস পর, মোট কিন্তু 12 মাস পর হয়। তাহলে 12 মাস পরে এত টাকা লাভ হয়েছে, তার মধ্যে থেকে এ কত টাকা পাবে। তাহলে দেখো প্রথমে অনুপাত কত ছিল, প্রথমে অনুপাত এই জিনিসটা যদি লসাগু করি 12 হয়, এটাকে যদি আমরা লসাগু করে প্রত্যেকটাকে যদি 12 দিয়ে গুণ করি, 1/2 × 12, 1/3 × 12, 1/4 × 12, তাহলে কত আসবে দেখবে 6, এখানে 4, এখানে 3, 6:4:3। তার মানে আমরা ধরে নিতে পারি এ এর মূলধন হচ্ছে 6x, বি এর মূলধন হচ্ছে 4x, সি এর মূলধন হচ্ছে 3x। ঠিক আছে, তাহলে যেহেতু এখন চেঞ্জ হয়ে যাচ্ছে, এ যেহেতু 4 মাস পর অর্ধেক মূলধন তুলে নিচ্ছে, তাহলে 1 মাস হিসেবে এ এর মূলধন কত, 6x টাকা করেছে ওর 4 মাস, আর অর্ধেকটা তুলে নিয়েছে মানে 3x টাকা করেছে বাকি 8 মাস। তাই তো? তোমরা সবাই আশা করছি বুঝতে পেরেছো। সেম ভাবে তাহলে কত হচ্ছে 24x প্লাস 24x মানে হচ্ছে 48x টাকা। এখানেও তোমরা এককগুলো লিখবে প্রত্যেকে। এবার 1 মাস হিসেবে তাহলে বি এর মূলধন কত হচ্ছে, আমি আর লিখছি না, সেম লেখাটা তোমরা লিখে নেবে। বি এর হচ্ছে 4x × 12 মানে হচ্ছে 48x, আর সি এর কত, সি এর হচ্ছে 3x × 12 মানে হচ্ছে 36x। তাহলে এফেক্টিভলি যে অনুপাতটা তৈরি হচ্ছে সেটা কত রে, সেটা হচ্ছে 48x:48x:36x, x কেটে গেল, 12 দিয়ে কাটলে 4, 12 দিয়ে কাটলে 4, 12 দিয়ে কাটলে 3, তার মানে 4:4:3। তার মানে এর আনুপাতিক ভাগাহার কত হবে, 4/4=8/11, 4/11 হচ্ছে আনুপাতিক ভাগাহার। তাহলে মোট লাভ কত হয়েছিল, 6072 টাকা। তাহলে 6072 টাকা থেকে এ কত টাকা পাবে, 4/11 দিয়ে গুণ করে দাও, এখানে কেটে গেলে হচ্ছে 5, এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 2, তার মানে 8, এখানে 0, এখানে হচ্ছে 22, তার মানে 2208 টাকা সে পাবে। এই অঙ্কটা কিন্তু আমি তোমাদেরকে করে দিলাম, তোমরা কিন্তু খুব সুন্দর করে লিখে করবে। তোমরা কেমন ভাবে লিখবে, প্রথমে লিখবে যে প্রথমে ওদের মূলধনের অনুপাত ছিল এত, তাহলে সেখান থেকে এটা আসলো, অতএব ধরি এ এর মূলধন এত, বি এর মূলধন এত, সি এর মূলধন এত। তাহলে 1 মাস হিসেবে এর মূলধন হচ্ছে এত, বি এর মূলধন এত, সি এর মূলধন এত। এখন মানে মূলধন অনুপাত হচ্ছে কত, এত 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 হলো। এবার তাহলে কি, অতএব এ লাভ্যাংশের পাবে ইকুয়াল টু দিয়ে এই জিনিসটা করে তোমরা অ্যান্সার আনবে 2208 টাকা। আশা করছি তোমরা সবাই কিন্তু ভালো করে অঙ্কটা বুঝতে পেরেছো। প্রত্যেকটা অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা অঙ্ক কিন্তু অন্যরকম, তাই খুব ভালো করে মন দিয়ে ভিডিওটা স্কিপ না করে কিন্তু তোমরা দেখো এখন। ঠিক আছে, দেখো কি বলছে, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হলে কোন মূলধনের 2 বছরের সুদে আসলে ওই মূলধনের 25/16 গুণ হবে। এটা একটা সহজ অঙ্ক। কোন মূলধন 25 ধরে নাও a = p1 + r/100⁴n। মূলধন কত হয়ে গেছে, মূলধন হয়ে গেছে 25/16। তার মানে এর জায়গায় আমি কি লিখতে পারি, 25/16 p ইকুয়াল টু হচ্ছে p কত বছরে হয়েছে, 2 বছরে হয়েছে, তাই তো? তাহলে কি বার করতে বলেছে, আর এর মানটা বার করতে বলেছে, সুদের হার বার করতে বলেছে। তাহলে দেখো পি আগেই কেটে গেল আমার,
তাহলে 25/16 কে যদি আমি লিখি 5/4 স্কোয়ার লিখতে পারি, তাহলে 1/r+100 তার স্কোয়ার, দুদিক থেকে স্কোয়ার স্কোয়ার যদি রিমুভ হয়ে যায় তাহলে কি পড়ে থাকবে 5/4 = 1 + r/100, তাহলে r/100 = 5/4 - 1, তার মানে হচ্ছে 5/4 - 4 মানে হচ্ছে 1/4, তার মানে r/100 = 1/4, তার মানে r হচ্ছে 100/4 মানে হচ্ছে 25, তাহলে r এর মান কত 25, মানে অ্যান্সার হচ্ছে আমার 25% হচ্ছে আমার এই অঙ্কটার উত্তর। এটা কিন্তু সহজ অঙ্ক, তোমাদের সবার কিন্তু এটা পারা উচিত। চলো নেক্সট কি বলছে, একটি সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার সমষ্টি হচ্ছে 25 সেমি, দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা। তাহলে দৈর্ঘ্যটাকে আমি আগেই ধরে নেবো, এইসব অঙ্কের ক্ষেত্রে আমরা কি করি, দৈর্ঘ্যটা a আর প্রস্থটা হচ্ছে b, উচ্চতাটা হচ্ছে c, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমষ্টি হচ্ছে আমার 25, এটা আমাকে বলে দিয়েছে তাই তো। এবার দেখো বলে দিয়েছে সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে আমার 264 বর্গ সেমি। সমগ্রতলের ক্ষেত্রফল বলতে সমগ্রতলের মধ্যে 2 × ab দৈর্ঘ্য প্রস্থ, bc প্রস্থ উচ্চতা, আর হচ্ছে ca উচ্চতার দৈর্ঘ্য, এটা কত বলেছে 264, তাই তো 264। হ্যাঁ, তাহলে বলেছে সমকোণী চৌপলের উপর অঙ্কিত কর্ণের উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আচ্ছা, প্রথমত সমকোণী চৌপলের কর্ণের ফর্মুলা কি, কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, √a² + b² + c²। তাহলে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, তার মানে এইটার স্কোয়ার হবে না, √a² + b² + c², সেটার হোল স্কোয়ার, এটা হচ্ছে একক, তাহলে এটা কি হয়ে যাবে, এটা দাঁড়াবে a² + b² + c² বর্গ একক, তাই তো। তাহলে দেখো আমাদেরকে অ্যান্সারটা বার করতে হবে, তাহলে আমরা যদি এবার এই তিনটে জিনিস দেওয়া আছে, এটা এই দুটো জিনিস দেওয়া আছে, এটার মান বার করতে বলেছে, তাহলে আমরা যদি লিখি a + b + c তার হোল স্কোয়ার ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, a² + b² + c² + 2ab + 2bc + 2ca হলো। তাহলে এইটার মান কত পেয়েছিলাম আমরা, 25 পেয়েছিলাম, তাহলে 25 স্কোয়ার ইকুয়াল টু a² + b² + c² প্লাস এখান থেকে 2 কমন নিয়ে নাও, 2ab + bc + ca। এবার দেখো এই জিনিসটার ভ্যালুই তো আমরা এখানে পেয়ে গেছিলাম, আমরা কত বলে দিয়েছিল 264, এখানে এককগুলো কিন্তু তোমরা মেনশন করবে প্রত্যেকটা জায়গায়। হ্যাঁ, এখানে তাহলে কত হচ্ছে 625 হচ্ছে। এবার এই জিনিসটা এদিকে প্লাস হিসেবে আছে, এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে 264 এসে মাইনাস হয়ে গেল, তাহলে a² + b² + c² ইকুয়াল টু দাঁড়াচ্ছে, তার মানে a² + b² + c² ইকুয়াল টু আমার দাঁড়াচ্ছে হচ্ছে, এখানে অ্যান্সার হচ্ছে আমার 1, এখানে হচ্ছে আমার 6, আর এখানে হচ্ছে আমার 1 হলো 3, 361 বর্গ একক। ওকে, তাহলে এটাই হয়ে গেল আমার এই অঙ্কটার উত্তর, 361 বর্গ একক। খুব ভালো অঙ্ক, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ঠিক আছে। তোমাদেরকে হয়তো পরীক্ষার খাতায় হয়তো আর এক লাইন শেষে উত্তর হিসেবে লিখতে হবে, বাকি তোমরা এভাবে করলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে। এই অঙ্কটা কিন্তু খুব ভালো করে তোমরা মন দিয়ে কিন্তু দেখে রাখবে, প্রত্যেকটা অঙ্কই এই পেজের কিন্তু ইম্পর্টেন্ট, বারবার আমি একই কথা বলছি। চলো নেক্সট অঙ্ক কি বলছে, বলছে 8 সেমি বাহু বিশিষ্ট ঘনকাকৃতি বাক্সে সর্ববৃহৎ যে গোলকটি রাখা যাবে তার ঘনফল। এটা খুব সহজ একটা কোশ্চেন। একটা ঘনকের ভেতরে যদি আমরা কোনো গোলককে রাখতে চাই, তাহলে জিনিসটা শেপটা অনেকটা এরকম হবে রে, অনেকটা জিনিসটা এটা এরকম ভাবে থাকবে না, চারিদিকে এভাবে থাকবে, তার মানে কি এর যে দৈর্ঘ্যটা তার সাথে এর ব্যাসটা সমান হবে। তাহলে এখানে কি বলে দিয়েছে, এত সেমি বাহু বিশিষ্ট, তাহলে 8 সেমিটাই হচ্ছে গোলকের ব্যাস, তাহলে 8 সেমিটাই হচ্ছে গোলকের ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হবে তার মানে 4 সেমি। তার মানে এবার কি বার করতে বলেছে, এবার বার করতে বলেছে গোলকটির ঘনফল নির্ণয় করো। তাহলে এখানে সিম্পল ঘনফল, তাহলে কি হবে 4/3 পাই r³, তাহলে 4/3, তাহলে 4/3 থাকলো, এখানে পাইয়ের মতন থাকলো, r³ মানে কত, r³ মানে হচ্ছে 4³ মানে কত, এখানে 4/3 পাই, এখানে হচ্ছে আমার 64, তার মানে কত দাঁড়াচ্ছে 216, 16 কেন হবে, 4 4 16, এখানে হচ্ছে 56, এমন ভুল আসে পাই। ঠিক আছে, তোমরা কিন্তু এখানেও অ্যান্সার রাখতে পারো। এবার পায়ের মান যদি ভাবো বসাবে তোমরা 22/7, তাহলে 22/7 সেক্ষেত্রে যদি আমরা বসিয়ে নিই,
তাহলে সেক্ষেত্রে দেখো অঙ্কটা কিন্তু আমার আসবে এখানে কিন্তু অনেকটাই বেশ বড় হয়ে যাবে। এই ক্যালকুলেশনটা তোমরা কিন্তু করে নেবে, ঠিক আছে। আমি এখানে অ্যান্সারটা তোমাদেরকে বার করে রাখলাম 22/পাই। এবার আশা করছি তোমরা গুণ ভাগ করতে পারবে। যদি তোমাদের পয়েন্টে অ্যান্সার আনতে হয় তাহলে এখান থেকে 22/7 দিয়ে এটাকে গুণ করে তোমরা দেখে নেবে যে কি অ্যান্সার এখানে আসছে, ঠিক আছে। অঙ্কটা আশা করছি তোমরা বুঝে নিয়েছো, এইটুকু ক্যালকুলেশন তোমরা করে নেবে। চলো, কারণ আমি এখন করতে গেলে শুধু শুধু অঙ্কের মানে ক্লাসের ভিডিওটা বড় হবে, এমনিতেই ভিডিওটা অনেক বড় হচ্ছে, তাই আর ওই ভিডিওটাকে বাড়িয়ে লাভ নেই। চলো, এটা একটা পরিচিত অঙ্ক আমাদের, tan 4 থিটা ইন্টু tan 5 থিটা ইকুয়াল টু 1 হলে cot 6 থিটা আর cot 9 থিটা কত। তাহলে এখান থেকে আমাকে আগে থিটার ভ্যালুটা বার করে নিতে হবে। tan 4 থিটা tan 5 থিটা, চলো tan 4 থিটা ইন্টু tan 5 থিটা ইকুয়াল টু 1, তাই তো। তার মানে এটাকে আমরা একটা অন্য পদ্ধতিতে করি, tan 5 থিটা ইকুয়াল টু 1/tan 4 থিটা। তাহলে tan 5 থিটা ইকুয়াল টু cot 4 থিটা। এবার tan 5 থিটাকে আমি এদিকে রাখলাম, আর cotকে যদি আমরা পুরক্ষণের আকারে প্রকাশ করি তাহলে cotকে আমরা কি লিখতে পারবো, cot 90 মাইনাস 4 থিটা লেখা যায়। আমরা সবাই জানি এই জিনিসটা লেখা যায়। তাহলে এই জিনিসটা কি হয়ে যাবে, tan 90 মাইনাস 4 থিটা, আর এদিকে হয়ে গেল tan 5 থিটা। তার মানে 5 থিটা ইকুয়াল টু হচ্ছে 90 মাইনাস 4 থিটা। এদিকে চলে আসলে হয়ে যাবে 9 থিটা ইকুয়াল টু 90, থিটা ইজ ইকুয়াল টু তাহলে কত, 10 ডিগ্রি। আমরা অ্যান্সার পেয়ে গেলাম। এবার থিটা ইকুয়াল টু 10 ডিগ্রি হলে cot 6 থিটা মানে কত রে, cot 60, আর cot 9 থিটা মানে cot 90, cot 60 আর cot 90। এখানে কত দাঁড়াচ্ছে আমার, cot 60 প্লাস এখানে কত দাঁড়াচ্ছে আমার, cot 90। তাহলে এখানে যদি আমরা দেখি cot 60 ভ্যালু কত, cot 60 ভ্যালু হচ্ছে 1/√3, ঠিক আছে। আর cot 90 ভ্যালু কত, cot 90 ভ্যালু হচ্ছে আমাদের 0। তাহলে অ্যান্সার আসছে আমাদের 1/√3। ওকে, আশা করছি তোমরা এই অঙ্কটাও কিন্তু খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ওকে, চলো আমরা চলে যাই নেক্সট অঙ্কতে। চলে আসুন নেক্সট অঙ্কতে। এখানে বলে দিচ্ছে আলফাটা 0 থেকে 90-র মধ্যে, তাহলে 4 কোসেক আলফা প্লাস 9 সাইন আলফা এর সর্বনিম্ন মান কত। তাহলে কি বলেছে, 4 কোসেক আলফা, এক মিনিট একটা পেজ নিয়ে নি, 4 কোসেক আলফা আর কোসেক স্কোয়ার আলফা প্লাস 9 সাইন স্কোয়ার আলফা প্লাস 9 সাইন স্কোয়ার আলফা এর ভ্যালু তাহলে কি হচ্ছে, তাহলে হচ্ছে 2, এটাকে লেখা যায় 2 কোসেক আলফা তার হোল স্কোয়ার প্লাস 3 সাইন আলফা তার হোল স্কোয়ার। এবার আমাদেরকে এই ক্ষেত্রে বলেছে সর্বনিম্ন মান বার করতে। তাহলে সর্বনিম্ন মানের ক্ষেত্রে আমরা কি করি, আমরা তাহলে এটাকে লিখবো 2 কোসেক আলফা মাইনাস 3 সাইন আলফা তার হোল স্কোয়ার a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে প্লাস 2 ইন্টু 2 কোসেক আলফা ইন্টু 3 সাইন আলফা। এবার আমরা কি জানি, আমরা জানি সাইন আলফা আর কোসেক আলফাকে গুণ করলে কি হয়ে যায়, একে অপরের যেহেতু উল্টো তাহলে এটা 1 হয়ে যাবে। তাহলে গুণ কি হবে, 2 2 আর 3, 2 2 আর 3 গুণ করলে হয়ে যাবে 12। তাহলে এই জিনিসটা হচ্ছে কোসেক আলফা মাইনাস 3 সাইন আলফা। এই জিনিসটা কি, এই জিনিসটা 0 হওয়া পসিবল। তাহলে 12টা কোনো মতেই চেঞ্জ হবে না। তাহলে সর্বনিম্ন মান কত, এখানে আমার সর্বনিম্ন মান আমার 12। ওকে, তাহলে সর্বনিম্ন মান হচ্ছে আমার এখানে 12, কারণ এই জিনিসটা 0 হতে পারে। তাহলে এটা কি 0 হওয়া সম্ভব, অতএব এর সর্বনিম্ন ভ্যালু হচ্ছে 12। এটা কিন্তু তোমরা লিখে দেবে। এই অঙ্ক কিন্তু বহুতবার আগে করানো হয়েছে, এই অঙ্কটা আশা করছি তোমরা পেরে যাবে। চলো নেক্সট অঙ্ক কি বলছে, নেক্সট অঙ্ক পরের পাতায়। আচ্ছা কতগুলো পেজ হলো রে, আজকে 19টা পেজ প্রায় হতে চললো, এখনো আছে। চলো নেক্সট কি বলছে, অকেন্দ্রীয় বৃত্তে কিউআর একটি জ্যা, অকেন্দ্রীয় বৃত্তে কিউআর একটি জ্যা কিউ ও আর বিন্দুতে দুটি স্পর্শক পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। অকেন্দ্রীয় বৃত্তে কিউআর একটি জ্যা, অকেন্দ্রীয় বৃত্তে আমরা এটা অন্য পেজে করি, অকেন্দ্রীয় বৃত্তে কিউআর একটি জ্যা, এটা জ্যা হচ্ছে কিউআর। এবার এখান থেকে যে স্পর্শকগুলো নিয়েছে,
এবার এখান থেকে যে স্পর্শকটা গিয়েছে সেইটা, এই যে স্পর্শকটা গেল এইটা এই যে স্পর্শকটা গিয়েছে, এই দুটো স্পর্শক পরস্পরকে কি করেছে, এই দুটো পরস্পরকে গিয়ে আমার কোথায় গেল হ্যাঁ পরস্পরকে গিয়ে কিউ আর আর বিন্দুতে স্পর্শক দুটি পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এটার নাম দিয়ে দিচ্ছি আমরা কি, ও সরি, এটার নাম দিয়ে দিচ্ছি আমরা কিউ, এটার নাম দিয়ে দিচ্ছি আর, এটা আমরা নাম দিলাম পি। তাহলে এটা করার পর কি হচ্ছে আমার, এবার বলছে যে তাহলে কিউ এম বৃত্তের ব্যাস, কিউ এম বৃত্তের ব্যাস, এখান থেকে তাহলে একটা বৃত্তের ব্যাস আঁকতে হবে। তাহলে কিউ এম মানে এখান থেকে যদি আমি নিই, তাহলে এটা যদি কেন্দ্র হয়, তাহলে কিউ এম হচ্ছে আমার বৃত্তের ব্যাস। তাহলে কিউ এম হচ্ছে আমার বৃত্তের ব্যাস। তাহলে এবার আমাকে বলেছে কি বার করতে হবে, কিউ পি আর যদি 60 ডিগ্রি হয়, কিউ পি আর মানে এই কোণটা যদি আমার 60 ডিগ্রি হয়, তাহলে আমাকে কি বার করতে বলেছে, আর কিউ এম এর মান বার করতে বলেছে। আর কিউ এম মানে এই কোণটার ভ্যালু কিন্তু আমাকে এরা বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখো কিভাবে আমরা করতে পারি। যেহেতু এই দুটো স্পর্শক একই বিন্দুতে ছেদ করেছে, তাহলে আমরা কি জানি, কিউপি ইজ ইকাল টু আরপি, এটা আমরা সবাই জানি। তাহলে এইটা যদি হয়, এটা আমরা শিখেছি যে এই বাহুটা আর এই বাহুটা সমান। তাহলে দেখো এই জিনিসটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে ত্রিভুজ কিউ পি আর এর এই দুটো কোণ, এই কোণটা আর এই কোণটা এরাও তো সমান হবে। তাহলে কিউ পি আর পি আর সমান, অতএব কোণ পি কিউ আর কোণ পি আর কিউ এরাও পরস্পর সমান। এবার 60 ডিগ্রি অলরেডি এখানে হয়ে গেছে, তাহলে এই দুটো কোণের জন্য কত ডিগ্রি পড়ে আছে, 120 ডিগ্রি পড়ে আছে। তাহলে এটাকে দুই ভাগে ভাগ করে দিলে প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে হচ্ছে, 60 ডিগ্রি করে হচ্ছে, তাই না রে? প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে হচ্ছে। তাহলে এই কোণটা আমি কত পেলাম, এই কোণটা আমি 60 পেয়ে গেলাম। এবার দেখো এটা তো কি, এটা ছিল ব্যাসার্ধ, তাহলে এইটা ব্যাসার্ধ, কারণ পুরোটা ছিল ব্যাস। তাহলে আমরা কি বলতে পারি, যেহেতু ও কিউ হচ্ছে ব্যাসার্ধ, তার আগে লিখে দেবো এম কিউ হচ্ছে ব্যাস, তাহলে ও কিউ লম্ব কিউপি এর ওপর। কারণ কি, ব্যাসার্ধ স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ হচ্ছে পরস্পর লম্ব হয়, তার মানে ও কিউপি হচ্ছে কত, 90 ডিগ্রি। তাহলে ও কিউপি এই পুরো কোণটা যদি 90 ডিগ্রি হয়, তার মধ্যে এইটুকু যদি 60 ডিগ্রি হয়, তাহলে এইটুকু কত হবে, 30 ডিগ্রি হবে। তাহলে দেখো আর কিউ এম ইজ ইকাল টু 90 ডিগ্রি মাইনাস কোণ পি কিউ আর, তার মানে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি মানে হচ্ছে 30 ডিগ্রি হলো আমার এই অঙ্কটার উত্তর। ঠিক আছে, আশা করছি খুব সহজ অঙ্ক, তোমরা সবাই বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন কি বলছে, নেক্সট কোশ্চেন বলছে যে 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ দুটি সমান বৃত্তকে দুটি সমান বৃত্তকে পরস্পর ছেদ, 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে। বেশ, 10 সেমি দৈর্ঘ্যের দুটো বৃত্ত পরস্পরকে, সমান দৈর্ঘ্যের বৃত্ত পরস্পরকে ছেদ করেছে। তাহলে তাদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি। এই যে সাধারণ যে জ্যাটা, সেটা হচ্ছে আমার কত, সেটা হচ্ছে আমার 12 সেমি। তাহলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দৈর্ঘ্য কত হবে, এই যে দুটো কেন্দ্র নিয়ে নিই, তাহলে তাদের মধ্যে এই কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্বটা কত হবে, এটা আমাকে বার করতে বলেছে। খুবই সহজ একটা অঙ্ক। এটাকে নাম দিয়ে দাও এ, আর এটাকে নাম দিয়ে দাও বি, এটাকে নাম দিয়ে দাও সি আর ডি। তাহলে সিডি হচ্ছে আমার কি, সিডি হচ্ছে আমার সাধারণ জ্যা ইকুয়াল টু হচ্ছে 12 সেমি। তাহলে আমরা কি জানি, কেন্দ্রদ্বয়ের সংযোজক সরলরেখাংশ, এখানে একটা কথা লিখবে তোমরা, কি লিখবে, কেন্দ্রদ্বয় দুটি সমান বৃত্তের কেন্দ্রদ্বয়ের সংযোজক সরলরেখাংশ তাদের সাধারণ জ্যাকে এবং সাধারণ জ্যা পরস্পরকে কি করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। কি বললাম, দুটো সমান বৃত্তের, দুটি সর্বসম বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যে যদি তারা পরস্পরকে ছেদ করে, তাহলে তাদের সাধারণ যে জ্যা এবং তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে যে সংযোজক সরলরেখাংশ, তারা পরস্পরকে কি করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা লিখতে পারি, এখানে যদি ও নাম দিয়ে দিই, তাহলে এখানে লিখতে পারি সিও লম্ব এবি হলো। এবার এই জিনিসটা কি, এই জিনিসটা তো ব্যাসার্ধ, এটাও 10। তাহলে এই জিনিসটা সমকোণে যেহেতু সমদ্বিখণ্ডিত করে, তাহলে গোটা জ্যাটা যদি 12 হয়, তাহলে সিও কত, 12/2 মানে হচ্ছে 6 সেমি। ওকে, তাহলে এবার এটা তাহলে 6 সেমি। তাহলে আবার কোণ এটা কি, সিও এ কোণটা কি 90 ডিগ্রি।
তাহলে এটা তার কি অতিভুজ, তাহলে অতিভুজের মান কি এসি স্কোয়ার ইকুয়াল টু এও স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার। ওসি স্কোয়ারের মান কত, এটা হচ্ছে 6a স্কোয়ার, এও স্কোয়ারের ভ্যালু আমি জানি না, এটাই বার করতে হবে, আর এর ভ্যালু হচ্ছে 10 স্কোয়ার। তার মানে এও স্কোয়ার ইকুয়াল টু 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার মানে হচ্ছে 100 মাইনাস 36 মানে হচ্ছে 64। তার মানে এওর মান হচ্ছে √64 মানে হচ্ছে 8। তার মানে দেখো এও যদি 8 হয় তাহলে ওবিও তো 8, কারণ সমকোণে সমদ্বিখণ্ডিত করে বলেছিলাম। তাহলে এও আর ওবি এখানে কি 8 হবে, তাহলে এখানে 8 সেমি, তাহলে এখানে এবি এর দৈর্ঘ্য কত হবে 8 + 8 মানে হচ্ছে 16 সেমি। তাহলে 16 সেমি হচ্ছে আমার এই অঙ্কটার উত্তর। এখানে কিন্তু তোমাদেরকে আমি যে কথাটা বললাম ওই কথাটা কিন্তু তোমাদেরকে লিখতে হবে, দুটি সর্বসম বৃত্ত পরস্পরকে যদি ছেদ করে তাহলে তাদের সাধারণ জ্যা এবং কেন্দ্রদ্বয়ের মধ্যে সংযোজক সরলরেখাংশ পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এই কথাটা কিন্তু মেনশন করা মাস্ট। ঠিক আছে, চলো এই অঙ্কটা হয়ে গেছে, আমরা চলে যাই এবার নেক্সট অঙ্কে। এক সেকেন্ড, হ্যাঁ চলো নেক্সট অঙ্কে চলে যাই। এটা হয়ে গেল তাহলে কমপ্লিট, এটা কমপ্লিট। নেক্সট অঙ্ক কি বলছে, এবিসি এর শীর্ষবিন্দু এ থেকে বিসি বাহুর ওপর এডি লম্ব, যদি এডি স্কোয়ার ইকুয়াল টু বিসি ইন্টু বিডি ইন্টু ডিসি হয় তাহলে বিএসি এর মান কত। তাহলে আমরা একটা ত্রিভুজ এঁকে নিই, আচ্ছা একটা পেজ নিয়ে নিই আমরা। ত্রিভুজ এবিসি এর এ বিন্দু থেকে বিসি বাহুর উপর এডি লম্ব, এ বিন্দু থেকে বিসি বাহুর উপর এডি লম্ব, ঠিক আছে, এ বি সি এডি হচ্ছে আমার লম্ব। এবার কি বলে দিয়েছে, এবার বলে দিয়েছে যদি এডি স্কোয়ার ইকুয়াল টু বিডি ইন্টু ডিসি, এডি স্কোয়ার ইকুয়াল টু বিডি ইন্টু ডিসি হয় তাহলে কি হবে। তাহলে এই যে কোনটা কোনটা কোথায় গেল, হ্যাঁ বিএসি মানে এই কোণটার মান তখন কি দাঁড়াবে। তাহলে দেখো এটা আমি লম্ব অঙ্কন করেছি, তাহলে এইদিকে যে ছোট ত্রিভুজটা আছে এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা এর ক্ষেত্রে কি লিখতে পারি, এর ক্ষেত্রে আমরা লিখতে পারি এবি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, লেখা যায় তো। তাহলে এটা যদি লেখা যায় তাহলে এদিকে যদি আমি চলে আসি আর এদিকেও কি লেখা যায়, এটাও তো 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে অতিভুজ এসি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার, লেখা যায়। তোমরা সবাই দেখে বুঝতে পারছি লেখা যায়। এবার এই দুটোকে যোগ করে দাও, তাহলে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার প্লাস, তো ভেরি সরি আমাদের বিল্ডিং এর পাওয়ারটা কাট হয়ে গেছিল, ফেজটা উড়ে গেছিল, তো আবার আমাদেরকে জাস্ট যা ছিল এ টু জেড আমাদের এখান থেকে ডিলিট হয়ে গেছে। আমরা একটা ফ্রেশ স্টার্ট করছি, তো যে কটা অঙ্ক বাকি আছে সে কটা অঙ্ক আমরা আজকে কমপ্লিট করে নিই, দিয়ে ক্লাসটা আজকে এন্ড করবো। আজকে ক্লাস যেন মনে হচ্ছে শেষ হতেই চাইছে না। যাই হোক আমরা যেখানে ছিলাম, তাহলে আমরা কি বলছিলাম, এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে এবি স্কোয়ার প্লাস যদি আমরা এসি স্কোয়ার করি তাহলে কি পাচ্ছি আমরা পাচ্ছি হচ্ছে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার। ওকে, তাহলে দেখো এখান থেকে যদি আমি এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার কতগুলো আছে 2 এডি স্কোয়ার আছে, তাহলে সেখানে যদি আমি এটাকে যদি রেখে আমি যদি এখানে কি লিখি, আমি এখানে লিখি বিডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার, এই জিনিসটা যদি আমি লিখি, এবার এডি স্কোয়ারের জায়গায় আমি কি লিখতে পারবো, এডি স্কোয়ারের আমি জায়গায় লিখতে পারি 2 বিডি ইন্টু এই 2 বলছি কেন, এডি স্কোয়ারের জায়গায় বিডি ইন্টু ডিসি আমি লিখতে পারি। তাহলে এডি স্কোয়ারের জায়গায় 2 বিডি ইন্টু ডিসি আমি লিখতে পারি। বাকি কি পড়ে আছে, বিডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার পড়ে আছে। এবার একটু খেয়াল করো তো, বিডি স্কোয়ারটাকে যদি আমরা এ ধরি, এইটাকে যদি আমি ধরি 2ab আর এটাকে তাহলে আমি বি ধরতে পারি, তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তার মানে এই জিনিসটা কি লেখা যায়, বিডি প্লাস ডিসি তার হোল স্কোয়ার আকারে লেখা যায়। তাহলে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু বিডি প্লাস ডিসি তার হোল স্কোয়ার। এবার দেখো তো বিডি প্লাস ডিসি মানে কি, মানেই তো বিসি, তার মানে এবি স্কোয়ার
প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু কি বিসি স্কোয়ার। তার মানে বিসিটা কি দাঁড়াচ্ছে, অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে বিসিটা আমার দাঁড়াচ্ছে অতিভুজ। তাহলে বিসি যদি আমার অতিভুজ হয়, বিসি যদি কোনো একটা ত্রিভুজের অতিভুজ হয়, এর অপোজিট যে কোণটা ছিল এই কোণটা কত ডিগ্রি হবে আমার, এই কোণটা 90 ডিগ্রি বা সমকোণ হবে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ওকে, চলো চলে যাই আমরা পরের অঙ্কতে। পরের অঙ্কতে চলে যাই। কি বলছে দেখো, পরের অঙ্কটা বলছে যে কোথায় গেল, হ্যাঁ এই অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল, আর এগুলো তো হয়েই গেছে, যাই হোক যা হলে হলো। এবার বলছে এ মাইনাস বি বাই সি প্লাস বি মাইনাস সি বাই এ প্লাস সি প্লাস এ বাই বি ইকুয়াল টু যদি 1 হয় তাহলে কি হবে। তাহলে দেখো এই অঙ্কটা প্রমাণ করতে হবে যে আমাকে a মাইনাস বি প্লাস সি ইকুয়াল টু 0 বলে দিয়েছে, তাহলে 1 বাই এ ইকুয়াল টু 1 বাই বি প্লাস 1 বাই সি প্রমাণ করতে হবে। মানে এ কে আমাকে সাইড চেঞ্জ করাতে হবে। তাহলে দেখো a মাইনাস বি যেমন ছিল থাকলো, বি মাইনাস সি যেমন ছিল থাকলো, সি প্লাস এ বি 1টা এদিকে মাইনাস হিসেবে আমি নিয়ে চলে আসলাম। তাহলে এটা হলো বি মাইনাস সি বাই এ হলো প্লাস সি প্লাস এ মাইনাস বি বাই বি ইজ ইকুয়াল টু 0। এবার এই যে টার্মটাকে আমি পেলাম, এইটাকে তুমি এক্স ধরে নাও, সি প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু এক্স ধরে নাও। তাহলে কি সি প্লাস এ ইকুয়াল টু কি এক্স প্লাস বি। তাহলে দেখো এক্স প্লাস বি এই জিনিসটা আমার দরকার নেই, তাহলে আমার কি কি দরকার, আমার দরকার বি মাইনাস সি দরকার আর এ মাইনাস বি দরকার। তাহলে এখান থেকে আমরা এ মাইনাস বি কে আমরা এদিকে রাখলাম, তাহলে সিটাকে ওদিকে নিয়ে চলে গেলে এক্স মাইনাস সি হয়। তাহলে এইটা আমি একটা পেয়ে গেলাম, দেখো এই জিনিসটা পেয়ে গেলাম। আর বি মাইনাস সি, তাহলে এবার দেখো এখান থেকে যদি আমি নিয়ে যাই, তাহলে দেখো বি, এটা ধরো একটা লাইন হয়ে গেল, এটা আমরা একটা অ্যান্সার পেয়ে গেলাম। এখান থেকে যদি এটাকে আরেকবার করি, তাহলে সি মাইনাস বি ইকুয়াল টু এক্স মাইনাস এ, তাহলে বি মাইনাস সি ইকুয়াল টু এ মাইনাস এক্স। তাহলে এই জিনিসটাও তো আমি পেয়ে গেলাম। তাহলে বি মাইনাস সি মানে কত, এ মাইনাস এক্স। তাহলে এই জিনিসটা যদি আমরা পুট করি, তাহলে এ মাইনাস বি কত পেয়েছি, এক্স মাইনাস সি বাই সি, বি মাইনাস সি কত পেয়েছি, এ মাইনাস এক্স বাই এ। আর এই জিনিসটাকেই তো আমি কি ধরেছিলাম, এক্স ধরেছিলাম। তাহলে এই জিনিসটাকে যদি আমি এক্স ধরি, তাহলে এক্স মাইনাস বি ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো এখান থেকে এক্স মাইনাস সি, আর এটা কি লেখা যায় মাইনাস সি বাই সি প্লাস এ বাই এ মাইনাস এক্স মাইনাস এ প্লাস এক্স মাইনাস বি ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো এখান থেকে এই জিনিসটা কেটে যায়, এই জিনিসটা কেটে যায়। তাহলে দেখো +1 আর -1 এর দুটো জিনিস কেটে গিয়ে 0 হয়ে যাচ্ছে, গেল ঝামেলা শেষ। তাহলে এবার এটাকে আমরা সাইড চেঞ্জ করাবো বলেছিলাম, তাহলে x মাইনাস সি প্লাস এক্স মাইনাস বি ইকুয়াল টু এক্স মাইনাস এ। তাহলে দুদিক থেকে দেখো এখান থেকে যদি কমন বার করি, তাহলে x বাই এ ইজ ইকুয়াল টু এক্স কমন গেল, তাহলে 1 বাই বি বাই 1 বাই সি। তাহলে x x কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো দেখো 1 বাই এ ইজ ইকুয়াল টু 1 বাই বি প্লাস 1 বাই সি। খুব সুন্দর একটা অঙ্ক কিন্তু, হ্যাঁ x বাই এ ইজ ইকুয়াল টু 1 বাই বি, ওই 1 বাই এ ইজ ইকুয়াল টু 1 বাই বি প্লাস 1 বাই সি কিন্তু আমার প্রমাণ হয়ে গেল। এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, দিয়ে মনোযোগ দিয়ে কিন্তু তোমরা অঙ্কটা একবার প্র্যাকটিস করবে। ওকে, চলো চলে যাই আমরা নেক্সট অঙ্কতে। এই অঙ্কটা প্রথমেই বলে দিই, এই অঙ্কটা ভুল দেওয়া আছে একটা জিনিস, এই অঙ্কটা 8 হবে না, এই অঙ্কটা 3 হবে। এটা 8 থাকলে অঙ্কটা হবে না। হ্যাঁ, কি দেওয়া আছে, আলফা স্কোয়ার ইকুয়াল টু 5 আলফা মাইনাস 3, আলফা স্কোয়ার ইকুয়াল টু 5 আলফা মাইনাস 3 আর বিটা স্কোয়ার ইকুয়াল টু 5 বিটা মাইনাস 3। তার মানে আলফা বিটা হচ্ছে এর দুখানা বীজ অ্যাকচুয়ালি। তার মানে সমীকরণটা কি, এক্স স্কোয়ার ইকুয়াল টু 5x মাইনাস 3, তার মানে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3। ওকে, এটা হচ্ছে আমার সমীকরণটা। তাহলে আমাকে কি বার করতে বলেছে, আলফা বিটার ভ্যালু বার করতে বলেছে, আলফা ইন্টু বিটার ভ্যালু বার করতে বলেছে। তাহলে এটা যদি আমার সমীকরণ দাঁড়ায়, তাহলে আলফা বিটার ভ্যালু কি, আলফা বিটা মানে হচ্ছে দুখানা বীজ, বীজদ্বয়ের কি হচ্ছে গুণফল, বীজদ্বয়ের গুণফল মানে হচ্ছে সি বাই এ, সি কে আমার 3, এ হচ্ছে আমার 1, তার মানে বীজদ্বয়ের গুণফল হচ্ছে আমার কত 3। তাহলে এইটা থেকে আমাদের কিন্তু এই দুটো বীজ মানে একটা বীজ যেহেতু, দেখ এটা কি ছিল, এটা একটা সমীকরণ দেওয়া আছে, আলফা দিয়েও সেম সমীকরণ, বিটা দিয়েও সেম সমীকরণ, মানে সমীকরণটা অ্যাকচুয়ালি আছে এক্স আকারে, সেটা যেহেতু দুটো বীজ আলফা, মানে ধর কখনো কখনো আমাদের সমীকরণ থেকে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3, এখানে আমি এ এর মান ধর আমি পেয়েছি, x এর মান a পেয়েছি, তাহলে a দিয়ে এই সমীকরণটাকে তখন আমরা রিপ্লেস করে লিখি এরকম, এরকম দুখানা বীজ দিয়ে দুবার রিপ্লেস করে লিখেছে। এখান থেকে আমি মেন সমীকরণটায় পৌঁছেছি, সেখান থেকে আমি ইকুয়েশনটা বার করেছি হচ্ছে 0।
তাই এই ইকুয়েশনটাই বার করেছি এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দুটো বীজ যেহেতু আলফা বিটা আমি বুঝতে পারলাম, তাহলে আলফা বিটা হচ্ছে বীজদ্বয়ের গুণফল, মানে হচ্ছে c/a মানে হচ্ছে 3/1। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, এটাও কিন্তু খুব ভালো একটা অঙ্ক। নেক্সট অঙ্ক দেখো কি বলছে। নেক্সট অঙ্ক বলছে 2n + 1 ক্রমিক স্বাভাবিক সংখ্যার মধ্যবর্তী সংখ্যা n + 103/3 হলে 2n + 1 ক্রমিক স্বাভাবিক সংখ্যার মধ্যবর্তী সংখ্যা যদি n + 103/3 হয়, তাহলে খুব স্বাভাবিকভাবেই 2n + 1 সংখ্যক যেহেতু বলে দিয়েছে কথাটা, 2n + 1 সংখ্যক কথাটা বলে দেওয়া মানে এটা কি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? 2n ইজ অলওয়েজ জোড়, +1 যদি তার সাথে করা হয় সেটা হচ্ছে অলওয়েজ বিজোড়। তাহলে বিজোড় সংখ্যার কি মধ্যমা বলেছে তো নাকি? হ্যাঁ, বিজোড় সংখ্যার মধ্যবর্তী সংখ্যা মানে মধ্যমা বলেছে। তাহলে এটা যদি আমরা করি, এটা যদি আমাদের হয়, তাহলে ফর্মুলা কি আমাদের? এই সংখ্যার যদি আমাদের মধ্যমা বার করতে হয় তাহলে n + 1/2 করতে হয়। তাহলে সংখ্যাটা যেহেতু এইটা, তাহলে এর মধ্যমা কি হবে? এর মধ্যমা হবে 2n + 1 + 1/2, এটা হচ্ছে আমার মধ্যমা। তাহলে এটা ইকুয়াল টুই তো আমার বলে দিয়েছে, তার মানে 2n + 1 + 1/2 ইজ ইকুয়াল টু বলে দিয়েছে n + 103/3। তার মানে দেখো এখান থেকে 2n + 2/2 ইজ ইকুয়াল টু n + 103/3। ওপর থেকে যদি দেখো এখান থেকে এবার তুমি 2 কে কমন নিয়ে নাও, তাহলে 2n + 1/2 ইজ ইকুয়াল টু n + 103/3। তাহলে 2 কে কেটে দাও, তাহলে n + 103, এখানে 3টা গুণ হয়ে যাবে, 3n + 3 ইজ ইকুয়াল টু n + 103। তাহলে এখান থেকে আবার তুমি এখানে চলে আসো, এখানে 3n, nটা এদিকে আসলে -n ইকুয়াল টু 103 - 3, মানে 2n ইজ ইকুয়াল টু 100। তাহলে n এর মান কত আসছে? n এর মান আসছে আমার 100/2, মানে হচ্ছে 50। ওকে, তাহলে n এর মান আমরা পেয়ে গেলাম হচ্ছে আমার 50। তাহলে n এর মান আমার 50, তার মানে আমার এই অঙ্কটাও কমপ্লিট। তাহলে এই যে লং যে একটা পেজ ছিল সেটা আমাদের কমপ্লিট হলো। পেজটা তোরা খুব মন দিয়ে দেখ, খুব ভাইটাল একটা পেজ, খুব ডিফিকাল্ট লেভেলের একটা হার্ড লেভেলের পেজ তোদের জন্য। এই পেজটা কিন্তু যত তোরা ভালোভাবে দেখবি বাকি অঙ্কগুলো তোদের কাছে আরো ইজি হয়ে যাবে। আমরা যদি কঠিন কাজটা করে ফেলতে পারি তাহলে তোমাদের কাছে এই সহজ কাজগুলো আরো সহজ বেশি হয়ে যাবে, ঠিক আছে? তাই এই পেজটা তোমরা মন দিয়ে করো। আমি তোমাদের নেক্সট ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। আমরা এবার আবার রেগুলার যেমন ভিডিও আসতো তেমনই ভিডিও আসবে। আর ততক্ষণ তোমরা ভালো করে পড়াশোনা করো, ফাটিয়ে অঙ্ক করো। বাকি লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সের ভিডিও চলে আসবে, সেগুলো তোমরা খুব মন দিয়ে দেখো। মাধ্যমিক প্রিপারেশন আমাদের যেমন চলছিল তেমনই চলবে, এটুকু তোমাদেরকে কথা দিচ্ছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে আরো একটা ম্যাথামেটিক্সের পেজ নিয়ে। ততক্ষণ ভালো করে পড়াশোনা করো, ফাটিয়ে অঙ্ক করো। টাটা।